বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 13ই মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের তামাদি আইনের প্রথম ক্লাস। সবাই থেমে যান, সবাই ক্লাসে মনোযোগ দেন। তামাদি আইনের প্রথম ক্লাস দেখেন। তামাদি আইন, এই আইনটা হচ্ছে 1908 সালের আইন এবং আপনাদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় তামাদি আইন থেকে 10টা এমসিকিউ আসে, 10টায় 10 মার্ক, আর লিখিততে আসে 15 মার্ক। তো তামাদি আইনের ধারা আছে মাত্র 29টা, আর তামাদি আইনের যে প্রথম তফসিলি যে অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ আছে 183টা। তো 183টা আমরা যদিও অনেক মনে হচ্ছে, বাট ওখানে আমরা বেছে বেছে কয়েকটা পড়বো, বাট ধারা আমরা প্রতিটাই পড়বো। এবং তামাদি আইন আমরা এখানে যতটুকু আলোচনা করব, আল্লাহর রহমতে আমরা আসল পরীক্ষায় গিয়ে 7-8 কমন পাবো ইনশাল্লাহ। তো এজন্য আমাদের বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য দরকার 50 মার্ক মাত্র বলতেছি এজন্য, যদি আপনি পরিকল্পিত উপায়ে পড়াশোনা করেন তাহলে 50 তোলা খুব সম্ভব। হ্যাঁ, 70-80 পাওয়া কঠিন, কিন্তু 50 পাওয়া খুব সম্ভব। 50 পেলেই আপনি লিখিত পরীক্ষার দেওয়ার জন্য যোগ্যতা লাভ করবেন। তো আমরা যে গতদিন যে সাক্ষ্য আইন শেষ করেছি, সাক্ষ্য আইনে আমরা যতটুকু পড়েছি, আপনি যদি ওটা ঠিকঠাক মতো দেখেন, ওখানে 15-তে 12 পাওয়া পসিবল ইনশাল্লাহ। 15 থেকে 12 সুনির্দিষ্ট আইন যতটুকু, সুনির্দিষ্ট প্রতিকার আইন যতটুকু পড়েছি, যারা নতুন আসছেন তারা সুনির্দিষ্ট থেকে পাইছেন, তাহলে সুনির্দিষ্টতে 10-এ 7 পাওয়া পসিবল। তাহলে 7 আর সাক্ষ্যতে হলো 12, 12 আর 7 কত? 19। আর আমি তামাদি থেকে ধরি হচ্ছে 7, 19 আর 7 26 হয়ে যায়। আর বাংলাদেশ বার কাউন্সিলে যে 5টা থেকে যে কেউ অনায়াসে 2টা পারে, আমরা 3টা ধরি, তাহলে 26 আর 3 29। আমরা ছোট আইনগুলো থেকে 29 পেয়ে গেছি। এখন আমাদের বড় যে 3টে আইন, দেওয়ানি থেকে 20, দণ্ডবিধি থেকে 20, ফৌজদারি থেকে 20, এখানে 60 থেকে যদি কে আপনারা 10 করেও ধরেন, 60 থেকে আমি পেলাম 30, তাহলে 29 আর 30 কত? 59। তাহলে 59 পাওয়া কোনো ব্যাপার না আল্লাহর রহমতে, যদি আপনি পরিকল্পিত পড়াশোনা করেন। এই জায়গায় যে সবচেয়ে কম পারেন, আমি তার হিসাব করছি, তার অ্যাটলিস্ট 59 পাওয়া উচিত। এই জায়গায় যে সবচেয়ে কম পারেন, তো আল্লাহর রহমতে পারবেন। যেভাবে আমরা পড়াশোনা করি সেভাবে আসেন, আমরা আগাই যাই। তো তামাদি আইন আসলে কি একটু শুনেন আগে। তামাদি হলো আরবি শব্দ, এর অর্থ হলো নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়া। তামাদি আইনে আসলে ওই একটা মামলা কত দিনের মধ্যে দায়ের করতে হবে, সহিময়কৃত নকল উঠাইলে ওই সময় কি আপিল করার সময় বাদ দেওয়া যাবে কিনা, আদালত খোলা থাকলে ওই দিন কি গণনা হবে কিনা, এই সকল বিষয়গুলো তামাদি আইনে আলোচনা করেছে। এখানে মামলা দায়েরের তামাদি মেয়াদ বলেছে, আপিল দায়েরের তামাদি মেয়াদ বলেছে, রিভিশন দায়েরের তামাদি মেয়াদ বলেছে। কারণ আইনে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে যে মামলা এতদিনের মধ্যেই দায়ের করতে হবে, আপিল এতদিনের মধ্যেই দায়ের করতে হবে। ওই সময় অতিক্রান্ত হয়ে যাওয়া মানে তামাদি হয়ে যাওয়া। ওর পরে আর ওই মামলা দায়ের করলে বা আপিল দায়ের করলে আপনি কোনো প্রতিকার পাবেন না। এটা কেন করলো? এটা করলো মানুষের মানে ভালোর জন্যই। কারণ কোনো ব্যক্তির যদি আজীবন অধিকার থাকে, তাহলে তো ওর অধিকার জীবনেও শেষ হবে না। এজন্য একটা নির্দিষ্ট সময় দিছে যে আপনার মামলা করার এতদিনের মধ্যেই করতে হবে, আপিল যদি করতে চান এতদিনের মধ্যেই করতে হবে। তামাদি আইন হলো একটা পদ্ধতিগত আইন, এটা সাবস্টেন্টিভ ল না। কি আইন বলেন? পদ্ধতিগত আইন। কারণ এই আইনে মামলা দায়েরের সময়সীমা কিভাবে নির্ধারিত হবে, কোন সময় বাদ যাবে, কত সময়ের মধ্যে মামলা করতে হবে, এই পদ্ধতিগত ব্যাপার সেপারই এই আইনে আলোচনা করা হয়েছে। তো আসেন আমরা প্রারম্ভিক শুরু করি। দেখেন প্রারম্ভিক, সর্বপ্রথম গোল দিবেন প্রারম্ভিক। এখানে প্রারম্ভিক আছে, অ্যাকচুয়ালি প্রারম্ভিক হবে। 1859 সালের আগে ভারতে একক কোনো তামাদি আইন ছিল না। কোম্পানি আদালতে প্রযোজ্য বিভিন্ন ধরনের আইন যা তামাদি আইনের সাথে জড়িত ছিল, তা 3টি প্রেসিডেন্টি শহরে মফস্বল এলাকায় বলবৎ ছিল। আইনে অভিন্নতা আনার জন্য আন্ডারলাইন করবেন 1859 সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয়। 2013 সালের পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল
যে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয় কত সালে? 1859 সালে। বর্তমান তামাদি আইন 1908 সালে, বাট তামাদি সংক্রান্ত আইন সর্বপ্রথম পাশ করা হয় 1859 সালে। পরবর্তীতে এবং এই আইনটি দেখেন 1862 সালে কার্যকর হয়। তাহলে পাশ করছে 1859 সালে, কার্যকর হয়েছে কত সালে? 1862 সালে। পরবর্তীতে 1859 সালের তামাদি আইনের পরিবর্তে 1871 সালে তামাদি আইন প্রবর্তন করা হয়। মানে 59 সালে যেটা পাশ করছে আবার পাশ করে কত? 71-এ। 1871 সালে তামাদি আইন সরকার কর্তৃক গোল্ডেন সরকার কর্তৃক যে কোনো মকদ্দমা দায়ের তামাদি মেয়াদ ছিল 60 বছর। 1871 সালে যে তামাদি আইনটা পাশ করে ওই আইনে সরকার যে কোনো মামলার ক্ষেত্রে, সরকারের মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ কতদিন? 60 বছর। 60 বছরের মধ্যে 1871 সালে তামাদি আইনের পরিবর্তে 1877 সালে তামাদি আইন প্রবর্তন করা হয়। সর্বশেষ আন্ডারলাইন করবেন 1908 সালে পুনরায় তামাদি আইন করা হয়, যা বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য। কত সালে? 1908 সালে। এটা 1908 সালের গোল্ডেন 9 নং আইন। আইনটি 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। তাহলে 1908 সালের কত নম্বর আইন? 9 নং। এটা কার্যকর হয় কবে? 1909 সালের 1 জানুয়ারি। তাহলে আমি মনে রাখবো কি? আমি মনে রাখবো হলো যে তামাদি আইন সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে পাশ হয় 1859 সালে, এবং বর্তমানে যে আইন আছে এটা কত সালে? 1908 সালে। এটা কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। এর মাঝে 1871 একবার পাশ হয়েছে, 1877 একবার পাশ হয়েছে, বাট 71-এর যেটা পাশ হয়েছিল সেটা সরকার কর্তৃক মামলা দায়েরের তামাদি মেয়াদ কতদিন? 60 বছর। তো আপনি মনে রাখবেন 1908, 1859, 1908, 1909। আচ্ছা, আমরা একটু ডান সাইডে চলে এসে দেখেন তথ্যচিত্র। তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, আন্ডারলাইন করেন, প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। আমি আবারও বলেছি যে আইনে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছে সেটাকে পদ্ধতিগত আইন বলে, আর যে আইনে প্রতিকার বা শাস্তি নিয়ে আলোচনা করেছে সেটাকে বলে সাবস্টেন্টিভ ল বা মূল আইন। এতটুকু যারা পারবেন না তাদের জন্য সহজ হচ্ছে যে আপনারা যে 7টা সাবজেক্ট পড়েন এর মধ্যে 2টা হচ্ছে সাবস্টেন্টিভ, সুনির্দিষ্ট প্রতিকার আইন আর দণ্ডবিধি। এই 2টা ছাড়া বাদ বাকি যা আছে সব কি? পদ্ধতিগত আইন। 1859 সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয়। সর্বপ্রথম তামাদি আইন কার্যকর হয় গোল্ডেন 1862 সালে। কত সালে? 62 সালে। বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য তামাদি আইন 1908 সালের গোল দিবেন 7 আগস্ট। 1908 সালে কত আগস্ট? 7 আগস্ট। এবং 1909 সালের আন্ডারলাইন আইন 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। 8 সালের 7 আগস্ট উপরে লিখবেন, বইতে নাই লেখা। 1908 সালের কত তারিখে? 7 আগস্টে পাশ হয়েছে, আর কার্যকর হয়েছে 1909 সালের 1 জানুয়ারি। তামাদি আইনের ধারায় আছেন 29টি ধারার মধ্যে 3 থেকে 25 ধারা সমূহ তামাদি মেয়াদ গণনার পদ্ধতি, যেমন কোন সময় বাদ দিয়ে কোন সময় যোগ করে তামাদি গণনা করতে হবে। তামাদির জন্য নির্ধারিত সময়ের পর মকদ্দমা দায়ের করলে তার ফলাফল, তামাদির বিলম্ব মওকুফ ইত্যাদি নিয়ে আলোচনা করেছে। আর 26 থেকে 28 হলো প্রেসক্রিপশন। পরে আসতেছি। আসেন আমরা তামাদি আইনের তফসিলে আসি। মোট তফসিল এখানে লেখেন, তামাদি আইনের মোট তফসিল লেখেন 3টি, পাশে লেখেন মোট তফসিল 3টি, ব্র্যাকেটে লেখেন বাতিল 2টি। মোট তফসিল 3টি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে তামাদি আইনের মোট তফসিল কয়টা? 3টা। বাতিল হয়েছে কয়টা? 2টা। তারপরে দেখেন তামাদি আইনের আন্ডারলাইন করেন, প্রথম তফসিলে ফার্স্ট শিডিউল মকদ্দমা আপিল বা আবেদন দায়েরের তামাদি মেয়াদ উল্লেখ করা হয়েছে। প্রথম তফসিলে গোল্ডেন মোট 183টি অনুচ্ছেদ আছে। হ্যাঁ, আচ্ছা দেখেন তামাদি আইনের প্রথম তফসিলে মকদ্দমা আপিল বা আবেদন দায়েরের তামাদি মেয়াদ উল্লেখ করেছে। প্রথম তফসিলে গোল দেবেন মোট 183টি অনুচ্ছেদ আছে। এই যে প্রথম তফসিলে ভাগ করছে 3 ভাগে। প্রথম ভাগে আছে মামলা করার তামাদি মেয়াদ, দ্বিতীয় ভাগে আছে আপিল করার তামাদি মেয়াদ, তৃতীয় ভাগে আছে আবেদন করার তামাদি মেয়াদ। এজন্য প্রথম তফসিলে মোট ভাগ আছে কয়টা? 3টা। আর প্রথম তফসিলে মোট অনুচ্ছেদ কয়টা? 83টা, 183। সো এখানে দেখেন ধারা লেখা আছে 29টি,
3টি বাতিল, তাহলে নিচে লেখেন মোট ধারা হচ্ছে 32টি। পাইছেন? ধারা 29টি, কিন্তু বাতিল কয়টি? 3টি। তাহলে মোট ধারা কয়টা? 32টি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মোট ধারা কয়টা? 32টা। বর্তমানে বলবৎ আছে কয়টা? 29টা। আর বাতিল হয়েছে কয়টা? 3টা। এরপরে দেখেন তফসিল তো অ্যাকচুয়ালি কয়টা? 3টা, কিন্তু বর্তমানে বলবৎ আছে কয়টা? একটা। কোনটা? প্রথমটা। প্রথম তফসিলে অনুচ্ছেদ আছে কয়টা? 183টা। এখন এই 183টা অনুচ্ছেদে 3 ভাগে ভাগ করছে। এই 3 ভাগটা আমাদের মনে রাখতে হবে। কি কি দেখেন? প্রথমে দেখেন অনুচ্ছেদ 1 থেকে 149, এটা হলো মকদ্দমার মেয়াদ। মানে মকদ্দমা মানে হলো বোঝানো হয়েছে দেওয়ানি মামলা, সুট, এসইউআইটি। দেওয়ানি মামলা কতদিনের মধ্যে দায়ের করতে হবে? বিভিন্ন প্রকার দেওয়ানি মামলা দায়েরের তামাদি মেয়াদ সম্পর্কে আলোচনা করেছে 1 থেকে 149 অনুচ্ছেদে। তারপরে দেখেন অনুচ্ছেদ 150 থেকে 157, এখানে বলেছে আপিলের তামাদি মেয়াদ। আপিল, এই আপিলটা দেওয়ানি আপিলও হতে পারে, ফৌজদারি আপিলও হতে পারে। তাহলে মূল মামলার মকদ্দমার তামাদি মেয়াদ বললে 1 থেকে 149, আপিলের তামাদি মেয়াদ বললে 150 থেকে 157। এরপরে দেখেন অনুচ্ছেদ 158 থেকে 183, এখানে আলোচনা করেছে দরখাস্তের মেয়াদ। দরখাস্ত, বিভিন্ন দরখাস্ত, এটা দেওয়ানি ফৌজদারি উভয় দরখাস্তই হতে পারে। দরখাস্তর যে তামাদি মেয়াদ এটা বলেছে 158 থেকে 183। সো আমার এখান থেকে কি প্রশ্ন হতে পারে যে তামাদি আইনের কোন তফসিলে অনুচ্ছেদ সময় আলোচনা করেছে? প্রথম তফসিলে অনুচ্ছেদ আছে কয়টা? 183টা। প্রথম তফসিল ভাগ করেছে কয় ভাগে? 3 ভাগে। প্রথম ভাগ কি আছে? মকদ্দমা তামাদি মেয়াদ 1 থেকে কত? 149। দ্বিতীয় ভাগে কি আছে? আপিল 150 থেকে 157। তৃতীয় ভাগে কি আছে? দরখাস্ত 158 থেকে 183। তো এখানে এক নম্বর প্রশ্নটা দেখেন, তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয়। এখানে দেখছেন সর্বপ্রথম আইনে পরিণত হয়, এখানে উত্তর হবে কত? 1859 সাল। 1859 সাল। তারপরে দেখেন দেওয়ানি মামলায় তামাদির বিষয়টি। দেওয়ানি মামলায় তামাদির বিষয়টি লেখেন আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। কি বলছে? আমাদের নামাজের ইয়া কি বাইরে ছিল সব? আচ্ছা, ঠিক আছে। দেওয়ানি মামলায় তামাদির বিষয়টি আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। এখন এই প্রশ্নটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছি। আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন কেন ব্যাখ্যা দেওয়া প্রয়োজন? ব্যাখ্যাটা হলো যে ধরেন আপনার একজন টাকা নিছে আপনার কাছ থেকে। তো টাকা নিলে সাধারণ নিয়ম হলো যদি সে টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত না দেয় তারপর থেকে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ হলো 3 বছর। কত বছর? 3 বছর। এখন টাকা নিছিল, ফেরত দেয় নাই। যখন ফেরত দেয় নাই তারপরেই তো আপনার মামলা করার অধিকার জন্মাইছে, যখন সে বললো যে আমি আর দিব না। তাহলে এই যে আপনি যে মামলার যে কারণটা, কজ অফ অ্যাকশন, যে অমুক আমার কাছ থেকে টাকা নিছিল, ফেরত দিতে চাই নাই, এই কারণে আমার মামলা করার কারণ উদ্ভব হয়েছে, এটা হলো ঘটনা সংক্রান্ত বিষয়। আর কারণ উদ্ভবের পরে মামলা দায়ের করতে হয় 3 বছরের মধ্যে। অর্থের মামলা দায়ের করতে হয় কতদিন? 3 বছরের মধ্যে। এই যে 3 বছরটা, এটা হলো আইন সংক্রান্ত বিষয়, আইন সংক্রান্ত প্রশ্ন। তাহলে দুইটা বিষয়। তামাদিতে বলছে ঘটনা ও আইনের কি প্রশ্ন? মিশ্র প্রশ্ন। যদি বলে যে আবুল হোসেন খানকে হিজবুল খন্দকার বেদখল করছে, এখন হিজবুল খন্দকার দখল পুনরুদ্ধারে কি করবে? মামলা করবে। তাহলে এই জায়গা ঘটনাগত প্রশ্ন কোনটা আর আইনগত? আবুল হোসেন খান যে হিজবুল খন্দকার বেদখল করছে এটা হলো ঘটনাগত, আর বেদখলের পর 6 মাসের মধ্যে মামলা করতে হয়, এটা কি? আইনগত। বুঝতে পারছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তামাদি বিষয়টি কিসের প্রশ্ন? আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। সেলফ প্র্যাকটিসের অনেক প্রশ্ন আছে, বিশেষ করে 8 নম্বর প্রশ্নটা যদি দেখেন, মকদ্দমা আপিল বা আবেদন দায়েরের তামাদি মেয়াদ তামাদি আইনের ড্যাশে উল্লেখ আছে কত তফসিলে? প্রথম তফসিলে। অনলাইনে যারা আছেন আজকে 24 জন আছেন, আমাদের অফলাইনে আছে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড়ের মতোই অবস্থা।
আপনাদের যে যেখানে আছেন আপনাদের কি অবস্থা? কোথাও ঝড় বৃষ্টি হয় কিনা অনলাইনে যারা আছেন? স্যার স্যার আমি গাজীপুরের শ্রীপুর থেকে স্যার আজহার বলছি। আমাদের এখানে স্যার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো দেখেন, ঠিক আছে, বৃষ্টি হোক। আল্লাহ বৃষ্টির সময় দোয়া কবুল করেন। আপনারা যারা আমাদের অনলাইন অফলাইনে আছেন এবং ইউটিউবে যারা আছেন তাদের জন্য এই পরবর্তী পরীক্ষায় সবাইকে কৃতকার্য করেন এবং আইনজীবী হিসেবে কবুল করে নেন। আমিন। আচ্ছা দেখেন, তামাদি আইন এবং কিছু মৌলিক বিষয়। তো প্রথমে দেখেন তামাদি, যে ক্ষেত্রে তামাদি আইনের প্রযোজ্য বা যে ক্ষেত্রে প্রযোজ্য না। দেওয়ানি মামলায় তামাদি আইন 1908 শুধুমাত্র দেওয়ানি কার্যক্রমে, অর্থাৎ দেওয়ানি গোল দিবেন, মূল মোকদ্দমা সুট, যেখানে সামনে গিয়ে আপনি সুট শব্দটা পাবেন, SUIT। এই সুট মানে হলো দেওয়ানি মূল মামলা। দেওয়ানি মূল মামলা আপিল, রিভিউ, আবেদন ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু দেখেন ফৌজদারি মামলায় বলতেছে, ফৌজদারি আন্ডারলাইন করবেন, মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদি আইন কি বলেন? প্রযোজ্য না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা যদি আজকে বেদখল করে, আপনি দখল পুনরুদ্ধারে মামলা, আপনি যদি মালিক হন তাহলে 12 বছরের মধ্যে করতে পারবেন, আর যদি মালিক না হন তাহলে 6 মাসের মধ্যে করতে পারবেন। এরপরে গিয়ে যদি আপনি মামলা করেন আপনি কোনো প্রতিকার পাবেন না। অর্থাৎ তামাদি আইন মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ফৌজদারি অপরাধ, হত্যা, ডাকাতি বা যে কোনো ফৌজদারি অপরাধ, এই ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। এই ক্ষেত্রে এই মামলাগুলো যৌক্তিক কারণ থাকলে বহু বছর পরেও হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় 1971 সালে এবং এই যুদ্ধ অপরাধের বিচার হয় 2012-তে এসে, যে কোনো কারণে হয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে সপরিবারে হত্যা করা হয় 1975 সালের 15ই আগস্ট। হত্যা করার পরে বাংলাদেশ সংবিধানে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে, ইনডেমনিটি অর্ডিন্যান্স ঢুকায় যে এই রিলেটেড কোনো হত্যা মামলা কোথাও করা যাবে না। তো এখন তাহলে তো করা যাক গেল না, সংবিধান বহাল আছে। তাহলে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছে 1996 সালে, তারা ওই অর্ডিন্যান্স বাতিল করার পরে তারপরে হত্যা মামলা হয়েছে। তার মানে এতদিন যে করতে পারে না, একটা নির্দিষ্ট কি ছিল, কারণ ছিল। তাহলে ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। যৌক্তিক কারণ থাকলে 50-100 বছর পরেও ফৌজদারি অপরাধের বিচার হতে পারে, কিন্তু দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এখন প্রশ্ন আসে যে স্যার তাহলে কি ফৌজদারি মামলার কোনো ক্ষেত্রেই কি তামাদি আইন প্রযোজ্য না? অবশ্যই প্রযোজ্য। আপিল, ডিভিশন এগুলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, কিন্তু কিছু বিশেষ ফৌজদারি কার্যক্রম যেমন ফৌজদারি আপিল দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যদি আপনাকে বলে তামাদি আইন প্রযোজ্য কোন ক্ষেত্রে, প্রযোজ্য না কোন ক্ষেত্রে, পারবেন না? কোন ক্ষেত্রে প্রযোজ্য না? মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। জি, এবার আসেন দেখেন, তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। ল অফ লিমিটেশন বার্স এ রেমেডি, নট এ রাইট। তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। একটু বুঝার বিষয় আছে। এটা যদি বুঝেন তাহলে আপনার ওই লিখিততে গিয়ে কাজে লাগবে। শুনেন, আমরা একটু পরে তামাদি আইনের 3 ধারা পড়ব। তামাদি আইনের 3 ধারায় বলা আছে যে প্রতিটা মামলার জন্য যে নির্দিষ্ট সময় আছে, আপিলের জন্য যে নির্দিষ্ট সময় আছে, দরখাস্তের জন্য যে সময় আছে, এই সময়ের পরে যদি এই মামলা আপিল দরখাস্ত করে তাহলে ওই মামলা আপিল দরখাস্ত সরাসরি খারিজ করে দিবে, কারণ তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো কি দায়ের করো নাই। বুঝলেন কিনা? তাহলে আমারে বেদখল করছে, আমার দখল পুনরুদ্ধারের মামলা তামাদি মেয়াদ ছিল 6 মাস। আমি 6 মাসের মধ্যে মামলা করি না, আমি 1 বছর পরে গিয়ে মামলা করতে গেছি, আমার মামলা কি করে দিবে? খারিজ করে দিবে। তাহলে এই জায়গা বলতেছে আমার প্রতিকার নাই। তামাদি আইন প্রতিকার রে বারিত করে, কিন্তু বলতেছে অধিকার কিনা। এখন কথা হলো, আমি তো মামলাই করতে 6 মাসের মামলা 12 মাসের মাথা আমি যদি করি, আমার মামলা খারিজ করে দিল, আমি তো প্রতিকারই পাইলাম না। কিন্তু তাহলে অধিকার থেকে আমার লাভ কি?
প্রতিকারই আমি পাইলাম না, তাহলে অধিকার খাটাইয়া লাভ কি? লাভ আছে। যদি আপনি অধিকার খাটানোর সুযোগ পান তাইলে অধিকার খাটাইতে পারবেন। কিভাবে? একটা উদাহরণ মনে রাখতে হবে। ধরেন আপনি কোর্টে যারা প্র্যাকটিস করেন, ধরেন আপনি একজনের কাছ থেকে ওই একটা মুদি দোকান থেকে ধরেন আপনি বিভিন্ন সময় বিভিন্ন করতে করতে বাকি করতে করতে বকে আপনি 3000 টাকা হয়েছে। বা আমরা ধরলাম কোর্টে যে কাশেম সাহেবের ক্যান্টিন আছে, এই ক্যান্টিন থেকে আপনি মাসে খেয়ে খেয়ে 5000 টাকা বানাইছেন। 5000 টাকা বানাইছেন, এখন উকিল হওয়ার পর ওনারে আর ধরা দেন না, ওনারে আর 5000 টাকা আপনি আর দেন না। তাহলে এখন 5000 টাকা যদি হয়, এখন যেদিন থেকে উনি বুঝতে পারলো যে এই 5000 টাকা আর আমারে দেবে না, তাহলে উনার ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে মামলা করার তামাদি মেয়াদ কি হবে? শুরু হবে। মামলা করতে হবে কতদিনের মধ্যে? অর্থ মামলা 3 বছর। তাহলে ধরেন উনি 2020 সালের ওনার মামলা করার কারণ উদ্ভব হয়েছে, উনি 20 গেছে পুরোটা, 21 গেছে পুরোটা, 22 গেছে, এই 3 বছর উনি মামলা করে নাই। তাহলে এরপরে কি উনি আর মামলা করলে ওই টাকা পাবে? এরপরে মামলা করলে আর ওই টাকা পাবে না। এখন উনি যেহেতু আইনজীবীর এই ক্যান্টিনের চালায়, তাও বারের ভিতরে উনি আর আইনজীবীর বিরুদ্ধে আর মামলা করে নাই, যাক গেল। কিন্তু ওনার যে খাতা আছে, ওই খাতায় লিখে রাখছে যে অমুক অ্যাডভোকেট এত টাকা। এখন 6 বছর পরে ধরেন বা 10 বছর পরে ওই অ্যাডভোকেট এখন ওই তার ইনকাম বৃদ্ধি পাইছে, নির্বাচনে দাঁড়াইছে বা নির্বাচনে দাঁড়াবে, এই মর্মে আবার সে কাশেমের ক্যান্টিনে একদল লোক নিয়ে আসছে যে আজকে সব নগদ টাকা দেব। তো খাওয়াইয়া বিল হয়েছে ধরেন ওই 5000। আগে হলে 1 মাসে 5000 হয়েছিল, ওই টাকা তো কাশেম সাহেব নেই নাই, এখন হয়েছে একদিনে 5000। এখন উনি কাশেম সাহেবরে বলতেছে যে নাও, এর আগে যা হয়েছে না হয়েছে, এখন টাকা পয়সা হয়েছে, এই যে 5000 নগদ দিয়ে দিলাম, নাও। তাহলে কাশেম সাহেব ধরেন এই 5000 আগে যে 5000 ছিল, ওই 5000 জায়গায় লেখছে যে পূর্বের দেনা পরিশোধিত হইল, বর্তমান পাওনা 5000। তাহলে এখন থেকে তার কাছে আবার পাওনা হয়েছে কত? 5000। তাহলে এই যে তামাদি আইন, ওই যে সে প্রতিকারকে বারিত করে, তখন সে মামলা করে কোনো প্রতিকার পেত না, কিন্তু অধিকারকে না। এই যে অধিকার খাটানোর সে সুযোগ হয়েছে, অধিকার খাটানোর যখন সুযোগ আসলো, সে পূর্বের দেনা বাবদ ওটা লিখে রাখলো, আর বর্তমানে আবার ওনার কাছে 5000 পাই। তাহলে এখন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। বুঝেন কিনা? কিন্তু জীবনেও যদি ওই লোক কাশেম সাহেবের কাছে না যেত, আর তাহলে কি আর অধিকার পেত? পেত না। তাহলে এখানে বোঝাচ্ছে যে তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। তবে অবশ্যই অধিকার প্রয়োগের কি থাকতে হবে? সুযোগ থাকতে হবে। বুঝেন কিনা? এই যে দেখেন, আচ্ছা এখানে একই ধরনের কথা আমি আর এই জায়গায় না বুঝাইলাম। মূল কথা কি বুঝছেন? যে তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। তবে অবশ্যই ও অধিকার খাটানোর কি লাগবে? সুযোগ লাগবে। এখানে একটু স্টার দিয়ে লেখেন ধারা 26 ও 28। ধারা 26 ও 28, ধারা 26 ও 28 অধিকার ও প্রতিকার উভয়ই বারিত করে। অধিকার ও প্রতিকার উভয়ই বারিত করে। তো এই 26 এবং 28 এটা আমরা সামনে গিয়ে বুঝবো। ওই ধরনের মামলায় অধিকার এবং প্রতিকার দুইটাই একবারে শেষ হয়ে যায়। ওই ধরনের মামলায় অধিকার খাটানোর সুযোগ ভবিষ্যতে পেলেও কাজ হবে না। তো আমরা বিগত বছরের প্রশ্নতে পড়ি, দেখেন যে কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য নয়। দেওয়ানি মামলায়, যে কোনো ফৌজদারি মামলায়, মূল ফৌজদারি মামলায়। কোনটা? মূল ফৌজদারি মামলায়। ঠিক আছে। এখন আপনাদের দেওয়ার দরকার ছিল একটা এডিশনাল নোট, কিন্তু সেটা তো প্রিন্ট দেবো কিভাবে? ইলেকট্রিসিটি তো নেই। তো আপাতত আলোচনা শুনুন, যদি আশেপাশে কারো কাছে থেকে থাকে ওইটা দেখে একটু মনে রাখেন।
আমরা ইলেকট্রিসিটি আসার পর দিয়ে দেব, ঠিক আছে? মেসেঞ্জারে দিয়ে দেবো, তাই? আচ্ছা, মেসেঞ্জারে দিচ্ছি, দাঁড়ান। প্রতিটা আইনে একটা সংজ্ঞার ধারা থাকে। ওই আইনে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে এই শব্দগুলো ব্যাখ্যা করা হয় ওই সংজ্ঞার ধারায়, যেটাকে বলে ইন্টারপ্রিটেশন ক্লজ। বলেন তো সর্বশেষ আমরা যদি সাক্ষ্য আইন শেষ করে আসলাম, সাক্ষ্য আইনে কত ধারায়? 3 ধারায়। সাক্ষ্য আইনে 3 ধারায়। তো তামাদি আইনে সেই ধারাটা হলো 2 ধারা। তো 2 ধারায় আমি আপনাদের একটা এডিশনাল পেজ অনলাইনে দিয়েছি এবং ইলেকট্রিসিটি আসলে অফলাইনে পাবেন। এখানে সব সাবসেকশন আপনার মনে রাখার প্রয়োজন নাই, যেগুলো মনে রাখার প্রয়োজন সেটা দেখেন। প্রথমে যেটা আছে 2-1 বলছে অ্যাপ্লিকেন্ট বা দরখাস্ত, এটা মনে না রাখলেও চলবে, মনে রাখতে হবে 2-2। বিনিময়পত্র, বিল অফ এক্সচেঞ্জ বলতে হুন্ডি এবং চেক। বিল অফ এক্সচেঞ্জ বলতে হুন্ডি এবং চেক দুইটাকেই বোঝায়। হুন্ডি বা চেক না, হুন্ডি এবং চেক। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিল অফ এক্সচেঞ্জ বলতে কি কি বোঝায়, হুন্ডি এবং চেক। 2-3 মুসলেখা, 2-4 বিবাদী দরকার নাই। যেটা মনে রাখতে হবে 2-5 ব্যবহার সত্য বা ইজমেন্ট। ব্যবহার সত্য বা ইজমেন্ট। ইজমেন্ট হলো যে আমি একটু বলি যে দীর্ঘদিন যাবত আপনি যদি কোনো ব্যক্তির জমি ব্যবহার করেন হাঁটার উদ্দেশ্যে বা গোসল করার উদ্দেশ্যে বা আলো বাতাস আসতেছে, তখন ওই অধিকারটা যদি আপনি বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে 20 বছর অনবরত ভোগ করেন তখন এটা সুখাধিকারে পরিণত হয়, এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে এটা ভোগ করতে হবে 60 বছর। তো এখানে একটু দেখেন, ব্যবহার সত্য বা ইজমেন্ট বলতে এমন অধিকারকে বোঝায়, আন্ডারলাইন করবেন, যা কোনো চুক্তির মাধ্যমে উদ্ভূত হয় নাই। চুক্তির মাধ্যমে উদ্ভূত হয় নাই। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সুখাধিকার বলতে কোন ধরনের সম্পর্ককে বোঝায় না, যেটা চুক্তির মাধ্যমে উদ্ভূত হয় নাই, এবং যা দ্বারা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সত্ত্বাধীন জমির কোনো, আন্ডারলাইন করবেন, জমির কোনো অংশ বা কোনো ফসল বা জমিতে সংযুক্ত কোনো কিছু নিজের লাভের জন্য অপসারণ বা ব্যবহার করার অধিকার লাভ করে। অ্যাকচুয়ালি সুখাধিকার মানে সুখের অধিকার। সুখাধিকারের ক্ষেত্রে কিন্তু ওই জমির মালিকানা দাবি করে না। ওই পথ দিয়ে আমার হাঁটার অধিকার আছে, ওই পুকুরে আমার গোসলের অধিকার আছে, আমার জানালা দিয়ে বা আলো বাতাস প্রবেশের অধিকার আছে, এগুলাই অ্যাকচুয়ালি সুখাধিকার। এবং সুখাধিকার তাহলে তামাদি আইনের 2 উপধারা কত? 5। এটা দ্বারা কি চুক্তির মাধ্যমে সম্পর্ককে বোঝায়? চুক্তি থেকে উদ্ভূত সম্পর্ককে কিন্তু অবশ্যই বোঝাবে না। তাহলে আমার মনে রাখতে হবে 2 আর একটা হলো কত? 2-5। অতঃপর মনে রাখতে হবে 2-7 সরল বিশ্বাস, গুড ফেইথ। কোন কাজে যদি আপনার ডিউ কেয়ার মানে যথাযথ সতর্কতা অ্যান্ড অ্যাটেনশন মানে মনোযোগ থাকে, তাহলে ধরে নিয়ে হবে আপনার সতর্কতা আছে। আপনি একটা কাজ করতে গেছেন কিন্তু ওই জায়গায় আপনার সতর্কতাও ছিল না, মনোযোগও ছিল না, তাহলে ধরে নিয়ে হবে আপনার সরল বিশ্বাস নাই। সরল বিশ্বাস নাই। আর এই দুইটার কোনোটা, এই দুইটা যদি থাকে, কোনোটা না দুইটাকেই থাকতে হবে, তাহলে ধরে নিয়ে হবে সরল বিশ্বাস আছে। এই সরল বিশ্বাসের সংজ্ঞা দেওয়া হয়েছে দণ্ডবিধির 52 ধারায়। কত ধারায়? 52। এই যে দেখেন, গুড ফেইথ বলতে যথাবিহিত যত্ন, আন্ডারলাইন করবেন, ডিউ কেয়ার এবং মনোযোগ, অ্যাটেনশন সহকারে কোনো কাজ না করা হয় তবে তার সরল বিশ্বাসে করা হয়েছে বলে বোঝাবে না। মানে আপনি যদি যত্ন এবং মনোযোগ ছাড়া কোনো কাজ না করেন, ধরে নেওয়া হবে ওই জায়গায় আপনার সরল বিশ্বাস নাই। আর যত্ন এবং মনোযোগ সহকারে কাজটা করছেন, তাহলে ধরে নেওয়া হবে সরল বিশ্বাস আছে। এছাড়া দণ্ডবিধি 1860-এর গোল দিবেন 52 ধারায় সরল বিশ্বাসের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাহলে তামাদি আইনের 2 কত? 7। আর ইসের দণ্ডবিধির কত? 52। তাহলে আমরা তামাদি আইনের মনে রাখবো 2 বিনিময় পত্র, 2-5 ইজমেন্ট, 2-7 সরল বিশ্বাস, 2-10 দেখেন, মকদ্দমা বা সুট। সুট বলতে আমি কি কোন মামলা বুঝাইছি বলেন? দেওয়ানি মূল মামলা, দেওয়ানি মূল মামলা। মকদ্দমা বা সুট বলতে আপিল বা দরখাস্তকে বোঝাবে না, আন্ডারলাইন করেন, আপিল বা দরখাস্তকে বোঝাবে না, বোঝাবে আরজিরে, আপিল বা দরখাস্তকে বোঝাবে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে মকদ্দমা বলতে নিম্নের কোনটিকে বোঝাবে, কোনটিকে বোঝাবে না? আপিল বা দরখাস্তকে বোঝাবে না। তাহলে আপনি এই জায়গা থেকে 2 বিল অফ এক্সচেঞ্জ, 2-5 ইজমেন্ট, 2-7 গুড ফেইথ, 2-10 মকদ্দমা, নাকি? 2-11 দেখেন,
ওসি বা ট্রাস্টি বলতে বেনামদার কাউকে বোঝায় না, অবশ্যই তার একটা নাম থাকতে হবে, ওসি। বন্ধক শোধ হওয়ার পর যে বন্ধক গ্রহীতা জমি দখল করে তাকে ওসি বলা যায় না, মালিকানা সত্ত্বে এটা প্রয়োজন নাই, জাস্ট মনে রাখেন ওসি আছে 2 এর কত 11, 2 এর 11। তাহলে আমরা এখানে মোটামুটি সাবসেকশন মনে রাখবো 4টাই মেইনলি, 2 এর 2, 2 এর 5, 2 এর 7, 2 এর 10, এই 4টা ভিভিআই। তো এক্ষেত্রে আমরা যদি এই সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা দেখেন, এটা আসলে ভুল আছে। দেখেন তামাদি আইনের 2 এর 1 ধারায় মকদ্দমা বলতে অন্তর্ভুক্ত হবে না, এই জায়গা 2 এর 1 হবে না, 2 এর কত হবে 10, পাইছেন? ওই জায়গায় শূন্যটা নাই, কারণ 2 এর 1-এ আছে হলো আবেদনকারী। এই যে দেখেন 2 এর 1-এ হলো দরখাস্তকারী বা আবেদনকারী, তাহলে সুটের যে সংজ্ঞা এটা আছে 2 এর কত 10। কি ফেরদৌস পান না? পাবেনও না। আচ্ছা 4 নাম্বার প্রশ্নটা দেখেন, 4, ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়, এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি? ফৌজদারি আপিল দায়ের, ফৌজদারি আপিল দায়ের। 6 নাম্বারটা দেখেন, তামাদি আইন প্রতিকারকে বারিত করে কিন্তু কি অধিকারকে বারিত করে না। চলে আসি 8 নাম্বার, 8 নাম্বার ভিভিআই দেখেন, সুখাধিকার ইজমেন্ট বলতে কোন অধিকার অন্তর্ভুক্ত হবে না? চুক্তি হতে সৃষ্ট অধিকার। 3টে স্টার দেন ভিভিআই। অতঃপর দেখেন তামাদি আইনের অধীন বিল অফ এক্সচেঞ্জ বলতে অন্তর্ভুক্ত হবে কোনটি? চেক এবং হুন্ডি উভয় নাকি? আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসি। আচ্ছা তার আগে ওই জায়গায় আপনার ওই যে তামাদি আইনের যে প্রারম্ভিকের ওই জায়গায় একটা কথা লেখা হয়নি, ওখানে লেখেন মোট ভাগ 5টি, মোট পার্ট বা অংশ 5টি, তথ্যচিত্রের ওই জায়গা মোট পার্ট বা অংশ 5টি। দেখেন পরের অধ্যায় চলে আসেন, মামলা আপিল বা দরখাস্তের তামাদি। কিসের? মামলা আপিল বা দরখাস্ত, লিমিটেশন অফ সুটস, আপিলস এন্ড অ্যাপ্লিকেশনস। প্রথমে দেখেন 3 ধারা, তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মকদ্দমা ইত্যাদি খারিজ। আন্ডারলাইন করেন, তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মকদ্দমা ইত্যাদি খারিজ। 3 ধারা খুব সহজ এবং গুরুত্বপূর্ণ। 3 ধারার মূল বিষয়বস্তু হলো যে ওই যে আমরা তামাদি আইনের প্রথম তফসিলে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। মামলা মকদ্দমার তামাদি মেয়াদ 1 থেকে 149, আপিলের তামাদি মেয়াদ 150 থেকে 157, দরখাস্তের তামাদি মেয়াদ 158 থেকে 183। এটা না, এই সময়ের মধ্যে যদি আপনি মামলা না করেন, যদি আপনি আপিল না করেন, যদি আপনি দরখাস্ত না করেন, তাহলে আপনার ওই মামলা আপিল বা দরখাস্ত আদালত খারিজ করে দিতে বাধ্য, খারিজ করে দিতে বাধ্য। তাইতে অপরপক্ষ এসে আপত্তি করুক বা না করুক। বোঝা গেল? এটা হলো 3 ধারার মূল কথা। দেখেন ফলাফল দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 3 ধারায় তামাদির মেয়াদ শেষে মকদ্দমা আপিল এবং দরখাস্ত দায়েরের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 3 ধারার মূল কথা হলো তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মকদ্দমা আপিল বা দরখাস্ত খারিজ হবে। তামাদি আইনের প্রথম তফসিলে 1 থেকে 183 অনুচ্ছেদে উল্লেখিত তামাদি মেয়াদ অতিবাহিত হওয়ার পরে মামলা আপিল বা দরখাস্ত দায়ের বা দাখিল করা হলে বিবাদী, এটা আন্ডারলাইন করেন, বিবাদী পক্ষ যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে, মানে অপর পক্ষ সে বলে নাই যে ওর সময় শেষ, সে আপত্তি করুক বা না করুক, তবুও উক্ত মামলা আপিল বা দরখাস্ত খারিজ বলে বিবেচিত হবে। 3 ধারার এই বিধান তামাদি আইনের আন্ডারলাইন করেন 4 থেকে 25 ধারার নিয়মাবলী সাপেক্ষে প্রয়োগ করা হবে। খারিজ তো করবে, তবে খারিজ করার আগে 4 থেকে 25 ধারার যে বিধানাবলী আছে এটা প্রযোজ্য হবে আর কি। তো আমরা যদি 3 ধারায় চলে আসি, দেখেন 3 ধারায় বলা হয়েছে 4 থেকে 25 ধারায় উভয় ধারা সহ বর্ণিত বিধানাবলীর সাপেক্ষে প্রথম তফসিলে এতদ উদ্দেশ্যে
নির্ধারিত তামাদির মেয়াদ অতিবাহিত হওয়ার পর প্রত্যেকটি রুজুকৃত মকদ্দমা, আনিত আপিল বা দাখিলকৃত দরখাস্ত খারিজ হবে, যদিও গোল্ডেন বিবাদী পক্ষ তামাদি আত্মপক্ষ হিসেবে দাবি করে না। তাহলে এখানে প্রথমত প্রশ্ন হবে যে 3 ধারায় খারিজ করতে কি আদালত বাধ্য? বাধ্য। বিবাদীর কি আপত্তি করা বাধ্যতামূলক? না, করতেও পারে, নাও পারে। তো বিষয়বস্তু যদি দেখেন, 3 ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু নিম্নলিখিত 3টি বিষয়, গোল্ডেন 3টি বিষয়, 3 ধারা 3টা বিষয়। কি কি? মামলা বা সুট। সুট মানে কি? মামলা, মূল দেওয়ানি মামলা। আপিল, কোন কোন আপিল? দেওয়ানি ফৌজদারি উভয়, আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন। তাহলে 3 ধারা কয়টি ক্ষেত্রে প্রযোজ্য? 3টা ক্ষেত্রে। খারিজ করতে কি বাধ্য? বাধ্য। এখন দেখেন, মোকদ্দমা দায়ের করা হয়েছে মর্মে যখন বিবেচিত হবে, 3 ধারা অনুসারে কোনো মোকদ্দমা দায়ের করা হয়েছে মর্মে বিবেচিত হবে যখন উপযুক্ত কর্মকর্তার নিকট আরজি দাখিল করা হয়। একটু মনে রাখবেন যে দেওয়ানি মামলা কিন্তু সরাসরি বিচারকের কাছে দেওয়া হয় না। দেওয়ানি মামলা দায়ের করা হয় সেরেস্তাদারের কাছে, এবং সেরেস্তাদার, আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়েছি, ওনার পদবি হলো আদালতের প্রধান কেরানি বা চিফ মিনিস্ট্রিয়াল অফিসার অফ দ্য কোর্ট। তো যখনই উনি কোনো আরজি অ্যাকসেপ্ট করবে, লিখে টেকে রাখছে, ধরে নেওয়া হবে দেওয়ানি মামলা দায়ের হয়ে গেছে। তারপরে দেখেন, নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে নিঃস্বভাবে মোকদ্দমা করার অনুমতির জন্য দরখাস্ত করা হয়। নিঃস্ব ব্যক্তি কে মনে আছে আপনাদের? কত টাকার সম্পত্তি? 5,000 টাকা। নিঃস্ব ব্যক্তির মূল মামলা কত আদেশ? 33 আদেশ। আর নিঃস্ব ব্যক্তির আপিল 44। যেখানে কোম্পানি অবসায়ন করা হচ্ছে সেখানে কোম্পানির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে দাবিদার সরকারি অবসায়কের নিকট দাবি করা হলে, প্রেরণ করা হলে, প্রয়োজন নাই, জাস্ট 3 ধারার মূল বিষয় মনে রাখেন। তো এখানে ইলাস্ট্রেশন বা উদাহরণ অনেক কথা বলা আছে, অনেক বিস্তারিত বলা আছে, বাট মূল থিম হলো এটা যে ধরেন আপনি মৃত্যুদণ্ডের আপিল করার তামাদি মেয়াদ 7 দিন, আপনি আপিল করেছেন 1 মাস পরে, আপিল কি? খারিজ। মামলা করার তামাদি মেয়াদ 3 বছর, করছেন 4 বছর পর, মামলা কি? খারিজ। এবং এই ক্ষেত্রে কি অপর পক্ষের আবেদন করা লাগবে খারিজ করার? না, আদালত এটা খারিজ করতে কি বাধ্য। তাহলে 3 ধারা কয়টা ক্ষেত্রে? 3টা। এই উদাহরণ এমনি বাসায় বসে আপনারা পড়েন, বাট এই জায়গায় পড়তেছি না, জেনে রাখা ভালোতে চলে আসেন। জেনে রাখার ভালোর উপরে একটা প্যারা আছে, এই প্যারাটা একটু দেখেন। সুতরাং মোকদ্দমা আপিল এবং দরখাস্ত দায়েরের তামাদি মেয়াদ অতিবাহিত হওয়ার পর দায়ের করা হয়েছে শুধুমাত্র এই কারণে কোনো মোকদ্দমা আপিল বা দরখাস্ত 3 ধারায় খারিজ করা যাবে না যদি দরখাস্তকারী দেখাতে পারে যে তামাদি আইনের আন্ডারলাইন করবেন 4 থেকে 25 ধারায় উল্লেখিত কোনো একটি শর্ত পূরণ করেছে। মানে আপনার মেয়াদ শেষ হলেই যে খারিজ করবে বিষয়টা তা না, দেখবে যে 4 থেকে 25-এর কোনো শর্ত এর মধ্যে আছে কিনা। 4 থেকে 25-এ কি আছে আমরা যখন পড়বো তখন ভালো বুঝতে পারবেন, জেনে রাখা ভালো। দেখেন, 3 ধারার বিধান আদালতের জন্য গোল্ডেন বাধ্যতামূলক, অর্থাৎ তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মোকদ্দমা খারিজ করে দিতে আদালত বাধ্য যদি না ভিন্ন কিছু প্রমাণ হয়, এবং এই ক্ষেত্রে অন্য পক্ষ খারিজের আবেদন করেছে কি করেনি তা বিবেচ্য বিষয় না। সুতরাং তামাদি প্রশ্ন উত্থাপন করা হোক বা না হোক, আন্ডারলাইন করবেন, আদালত স্ব-উদ্যোগে তামাদি প্রশ্ন নিষ্পত্তি করবে। এক কথা, খারিজ করে দিতে আদালত বাধ্য। তামাদি প্রশ্নটি আইন এবং ঘটনাগত হতে পারে। আইন এবং ঘটনা কখন আমি কিন্তু বুঝাইছি, অর্থাৎ তামাদি আইন এবং ঘটনার একটি মিশ্র প্রশ্ন। যেমন দখল পুনরুদ্ধারের মোকদ্দমায় দখলচ্যুত একটি ঘটনা, যেখানে দখল পুনরুদ্ধারের মোকদ্দমায় নির্ধারিত তামাদি মেয়াদ 6 মাস কখন থেকে শুরু হবে, সেটা একটি আইনগত প্রশ্ন। বুঝাইছিলাম না যে আপনারা বেদখল করছে, এটা হলো ঘটনাগত প্রশ্ন, আর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার মামলা করতে হবে, এটা হলো আইনগত প্রশ্ন। তারপরের পয়েন্টে দেখেন, নির্ধারিত তামাদি মেয়াদ পক্ষগণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাড়াতে বা কর্তন করতে পারে না। ইন্টারেস্টার দেন। ভাই এখানে ধরেন বাদীর তামাদি মেয়াদ শেষ, এখন বিবাদী এসে বলতেছে ইওর অনার মামলা আপনি গ্রহণ করেন, বিচারক আমার কোনো আপত্তি নাই, বা বিবাদী রাজি, বাদীও রাজি বিবাদীও রাজি, কিন্তু আইনে বিধান নাই। আইনে যদি বিধান না থাকে উভয় পক্ষ রাজি হইলেও কাজ হবে না, কারণ আপনি যদি আইনে নাই, আপনারা দুইজন চাচ্ছেন, তখন সেটা আইনের ব্যত্যয় হবে, আইনের লঙ্ঘন হয়ে যাবে। এ কারণে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে উভয় পক্ষ একমত হয়েও তামাদি মেয়াদ বাড়াতে পারে না, তামাদি আইনে সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তাহলে যেখানে তামাদি শেষ হয়ে গেছে
সে জায়গা কি দুই পক্ষ এক হয়ে বাড়াতে পারবে? পারবে না। আর একটা কথা, আমরা তো মাত্র সাক্ষ্য আইন শেষ করে এসেছি। বাদীর মামলা যে নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করা হয়েছে, এটা কে প্রমাণ করবে? বাদী। কারণ আদালত তো মামলা খারিজ করে দিবে। আর বাদী যদি বলে যে ইওর অনার না, আমি মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করছি, তাহলে প্রমাণ করবে কে? বাদী। এই যে দেখেন, তামাদি অজুহাত উত্থাপন করা হলে মোকদ্দমাটি যে নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয়েছে সেটা বাদীকে প্রমাণ করতে হবে। এই এত অল্পতে কেঁপে উঠলে তো সমস্যা আপনাদের। এক মোবাইল পড়ে গেছে তাই কি কেঁপে উঠছে দেখেন। তাহলে 3 ধারার মূল বিষয় কি? আমরা আনিস সাহেবের কাছে শুনবো। আনিস সাহেব, এই জন্য মাইক্রোফোন নেন, নেন আমার মাইক্রোফোন দেন। 3 ধারা কি পড়ছি বলেন, মাইক্রোফোন কাছে নেন। স্যার 3 ধারা আমার বইতে ব্যাখ্যা নাই স্যার। আপাতত ব্যাখ্যা নাই? না স্যার, আমাদের কে? পুরাতন বই তো, এই জন্য নাই স্যার। ব্যাখ্যা লাগবে কে? আমি এতক্ষণ ধরে কি পড়াইছি তাই বলেন। 3 ধারার মূল থিম কি ওনার বলতে দেন। বিমল সাহেব বলেন দি। এটা না স্যার, তামাদির মেয়াদ শেষে মোকদ্দমা দায়ের করলে সেটা খারিজ হবে। একটা উদাহরণ দেন। যেমন মানে হত্যা মামলা করতে হয় স্যার, আপিল করতে হয় 7 দিনের মধ্যে। জি। যদি 7 দিনের পরে যদি আপিল করে তাহলে যদি আপিল খারিজ করে দিতে আদালত বাধ্য। বাধ্য স্যার, আদালত বাধ্য। বাধ্য। পীযূষের কাছে দেন। পীযূষ সাহেব, 3 ধারা কয়টি ক্ষেত্রে প্রযোজ্য? 3টি ক্ষেত্রে স্যার। কি কি? আলো জ্বালাই, আলো ভালোভাবে বইতে মারিয়ে বলেন, বলেন 3টা ক্ষেত্র কি কি? ফৌজদারি মামলার ক্ষেত্রে কি প্রযোজ্য কিনা বলেন। না না স্যার, মূল ফৌজদারি মামলা প্রযোজ্য না। কেন? ওতে কোনো তামাদি নেই স্যার, যে কোনো সময় করা যাবে। তাই 3টা ক্ষেত্র কি কি বলেন। বলেন। মোকদ্দমা, আপিল আর দরখাস্ত, নাকি? মোকদ্দমা, আপিল আর দরখাস্ত। ওই পিছনে শান্ত সাহেব দেন। শান্ত সাহেব বলেন তো যে তামাদি আইন প্রতিকারকে বাড়িতে করে অধিকারকে না, এটি কি সঠিক কিনা? তামাদি আইন প্রতিকারকে বাড়িতে করে কিন্তু অধিকারকে না, এটা সঠিক। এটা কি সঠিক কিনা বলেন। প্রতিকারকে বাড়িতে করে কিন্তু অধিকারকে না, সঠিক স্যার। সঠিক কোথায় বলা আছে? মানে একটা উদাহরণ দিয়ে বোঝান। কোথায় তো না, একটা উদাহরণ দিয়ে বোঝান। বেঞ্চে পারবেন? পিপাস বাইন আসছে, পিপাস বাইন দিয়ে দেন। স্যার আমি একটা উদাহরণ বলবো। বলেন বলেন। যেমন আমি নির্মলের কাছে টাকা পাবো, মানে ধারের টাকা পাবো। পরবর্তীতে নির্মলের কাছে সেই টাকা আমি চাইলাম, কিন্তু নির্মল সেই টাকা আমাকে দিতে অস্বীকার করলো। আপনাদের এমসিকিউ ডেট দিছে 12/6, মানে 1 মাস আছে। দেখেন, আচ্ছা টেনশনের কোনো কারণ নাই, এই 1 মাস ভরপুর পড়ালেখা হবে, সমস্যা নাই। বলেন। আচ্ছা, তো কি বলতেছিলেন বলেন, শুনেন, বলেন। দ্রুত বলেন। ধারা 4, তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে, আন্ডারলাইন করেন, তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে। এটা হলো, শুনেন, ধরেন আপনি যেদিন মামলা করতে গেলেন সেদিন ছিল শেষ দিন, যেদিন আপিল করতে গেলেন সেদিন ছিল শেষ দিন, এবং যেদিন এটা আপিল বা মামলা করতে গেলেন দেখা গেল ওই দিন কোর্টে গিয়ে দেখলেন ছুটি, আদালত বন্ধ, শুক্র শনি বা যে কোনো সরকারি ছুটি, তাহলে কি হবে?
তাহলে আপনি তো এতদিন গড়িমসি করে মামলা করতে যান না, এখন শেষ দিন যায় দেখলেন ছুটি, তাহলে এক্ষেত্রে 4 ধারায় ব্যাখ্যা দিয়েছে যে পরবর্তী যেদিন খুলবে ওই দিন হবে শেষ দিন। পরবর্তীতে যেদিন আদালত খুলবে সেই দিন হবে কি দিন? শেষ দিন। এই যে দেখেন, কোন মকদ্দমা, আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ যে ক্ষেত্রে আদালত বন্ধের দিন অতিবাহিত হয়, সেক্ষেত্রে আদালত পুনরায় খোলার দিন উক্ত মকদ্দমা, আপিল বা দরখাস্ত রুজু করা যাবে। কোন দিন? যেদিন আদালত পুনরায় খুলবে। এখন কথা হলো, পুনরায় যদি 1 সপ্তাহ পরে খুলে, 1 সপ্তাহ পরে, যদি 1 মাস পরে খুলে, 1 মাস পরে, সমস্যা নাই, বুঝছেন? আর এই 4 ধারাটা শুধুমাত্র আদালত ছুটির ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার বাদীর মা মারা গেল, বাবা মারা গেল, বা যৌক্তিক কারণ থাকলো, খুবই অ্যাক্সিডেন্ট করলো, এই ক্ষেত্রে কিন্তু আপনি 4 ধারার সুবিধা পাবেন না। 4 ধারার সুবিধা পাওয়া যাবে যদি আদালত কি থাকে? বন্ধ থাকে। এটা ছাড়া ধরেন আপনাদের পরীক্ষায় প্রশ্ন করে বিভ্রান্ত করবে যে যেদিন সর্বশেষ দিন সেই দিন হলো পিতা মারা গেছে, ওই দিন কোর্ট খোলা ছিল, তারপরের দিন বন্ধ ছিল, আর তারপরের দিন খোলা, তাহলে সর্বশেষ দিন কোনটা? পিতা মারা গেলে কিছু করার নাই, যেদিন খোলা ছিল ওই দিনই সর্বশেষ দিন। আবার বিভ্রান্ত করে যে কোর্ট খোলা ছিল কিন্তু বিচারক ছুটিতে ছিল, কোর্ট খোলা ছিল কিন্তু বিচারক ছুটি ছিল। বিচারক ছুটিতে থাক, মূল আদালত তো খোলা, তাহলে যেদিন খোলা ওই দিনই শেষ দিন। দেখেন প্রযোজ্যতা, দেখেন 4 ধারা নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে: মামলা, আপিল, আবেদনপত্র। শুনেন, আমি আপনাদের অনেকে হয়তো 12 জুন পরীক্ষা শুনে অনেকের মনে ভয় ধরে গেছে যে আমার দিয়ে কি হবে কি হবে না। আচ্ছা শুনেন, বিষয়টা হলো যে আমরা এখন থেকে প্রতিদিন পড়বো এবং পরিকল্পিত উপায়, যতটুক না পড়লে নয়, পাশের জন্য যতটুক যথেষ্ট, এটা করবেন। আর আপনার যদি সময় থাকে, আমাদের রাতের ক্লাস আছে, রাতেই যে দণ্ডবিধি চলে, রাতের দণ্ডবিধি ক্লাসে আপনারা জয়েন করবেন। কারণ এই যে আমরা খুব দ্রুত বাংলাদেশ বার কাউন্সিল তামাদি শেষ করে, বার কাউন্সিল শেষ করে আবার ফৌজদারি ধরবো, আবার দণ্ডবিধি ধরবো, আবার দেওয়ানি ধরবো, কিন্তু ওই সময়টা যাবে খুব দ্রুত, খুব দ্রুত। এজন্য এই যে আমাদের যে ফৌজদারি দণ্ডবিধি যে রাতে চলতেছে, এটা আপনি অংশগ্রহণ করেন। আর যেহেতু বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা যেহেতু ডেট দিয়ে দিছে, এই 1 মাস এতদিন যে হেলাফেলা করতেন, এই 1 মাস আর হেলাফেলা করা যাবে না। এই 1 মাস আমার একেবারেই খালি যারা এখানে আসবেন আর পড়ালেখা, এর বাইরে আর যাওয়া যাবে না। এ হলো কথা। এবং আপনারা আশাহত হবেন না, এ জায়গা যারা আছেন আমি বিশ্বাস করি আমরা সবাই পাস করব, যদি সর্বশেষ হাল ধরে লেগে থাকেন। বুঝতে পারছেন? হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই যে যারা নতুন ভাই আসছেন, ওনারা হয়তো বা ভয় পাচ্ছে যে আমরা তো মাত্রই জয়েন করলাম, আমাকে কি হবে। আপনারা আল্লাহর রহমতে আরো ভালো করবেন। এই জায়গা আপনার তো ধরেন SR1 শেষ, সাক্ষ্য আইন শেষ, এই যে তামাদিবার 2 দিনের মধ্যে 3-4 দিনের মধ্যে শেষ হবে, তাহলে আপনি তো নগদ পড়া। আর যত কষ্ট হোক, সামনে আমাদের 10টা মডেল টেস্ট আছে, সব পড়ার পর পড়া প্রচুর ভরপুর পড়া হবে, খালি আপনার লেগে থাকতে হবে। এবং যাই আসুক না কেন, দিন শেষে ওই 12ই জুনের যে পরীক্ষা, আমরা আল্লাহর রহমতে ওখানে সবাই কৃতকার্য হব আর কি। এবং লিখিততে আবার সবার সাথে আপনাদের ইনশাল্লাহ দেখা হবে। তো এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। 1 মাস অনেক সময়, 1 মাস আল্লাহর রহমতে অনেক সময়। আর যে পড়ালেখা করে না তার জন্য 6 মাসও কোনো সময় না, এটুক মনে রাখেন। যে পড়ে না তার জন্য 6 মাস হলেও যা, আর পড়লে 1 মাস আল্লাহর রহমতে অনেক সময়। এবং এই সময় আমার পড়তে হবে পরিকল্পিত উপায়। তবে যে কথাটা বলা দরকার, নার্ভাসনেস থাকা ভালো, কিন্তু বেশি নার্ভাস হলে সমস্যা। আবার কনফিডেন্ট হওয়া ভালো, ওভার কনফিডেন্ট হলে সমস্যা। নার্ভাসনেস মানে আমি আল্লাহ পারবানি, ঠিক আছে, কিন্তু আমার এদের জীবনেও হবে না, একবার কাঁপতি পড়ে গেছেন, এই হলো সমস্যা। আবার এরকম কিছু আছে যে আমি তো পাস করবো 100টা, এরকমও দরকার নাই, ঠিক আছে। তো আপনাদের হতাশার কোনো কারণ নাই। আপনারা সুস্থ থাকেন, আমি সুস্থ থাকি, ইনশাল্লাহ আমাদের ভালো একটা কিছু হবে আর কি, ইনশাল্লাহ। তো আজান দেশে একটু নামাজের বিরতি, তারপরে আবার শুরু করি 5 মিনিট। তো বিরতির আগে বলছিলাম যে 4 ধারা, তামাদিয়ানের 4 ধারা হলো, যেদিন মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করবেন সেদিন যদি সর্বশেষ দিন হয়, তাহলে পরবর্তী ওই দিনটা যদি মানে ছুটির দিন হয়, তাহলে পরবর্তী যেদিন আদালত খোলা থাকবে সেই দিন সেটা দায়ের করা যাবে। তো প্রযোজ্যতা দেখেন, প্রযোজ্যতা ওই 4 ধারা নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে: মামলা, আপিল,
আবেদনপত্র। অর্থাৎ 3 ধারা যেরকম 3টা ক্ষেত্রে প্রযোজ্য, 4 ধারাও 3টা ক্ষেত্রেই প্রযোজ্য। তো এখানে যে উদাহরণ 1, 2 আছে, বিশেষ করে আমরা যদি এখানে উদাহরণ 2টা ইলাস্ট্রেশন পরেরটা দেখেন যে ধরুন যার বইতে নাই তার সে বেঁচে গেছেন, আমাদের উদাহরণটা এমনি মুখে মুখে শুনেন, কান দিয়ে শুনেন। একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করার নির্ধারিত মেয়াদ ছিল 15/10/2020, তার সর্বশেষ সময় ছিল 15 তারিখ, অক্টোবর মাসের 15। 13/10/2000 থেকে 13/10/2020 থেকে 17/10 তারিখ আদালত বন্ধ ছিল, মানে 13 থেকে 17 তারিখ পর্যন্ত বন্ধ নাকি? সর্বশেষ সময় ছিল 15 তারিখ। তাহলে আমরা জানি সর্বশেষ যেদিন খুলবে সেদিন হবে শেষ দিন। 18/10/2020 তারিখ আদালত খোলা ছিল, তাহলে সর্বশেষ দিন আমাদের হিসাব মধ্যে কবে হয়? 18/10/2020। এরপরে কি বলছে দেখেন, বাদী 19/10/2020 তারিখে মোকদ্দমা দায়ের করেছে। বাদী 4 ধারার সুবিধা পাবে না এবং মোকদ্দমাটি কি হবে বলেন? খারিজ হবে, কারণ সর্বশেষ দিন কত ছিল? 18, কিন্তু সে মামলা করছে কবে? 19। এখন যদি প্রশ্নটা এরকম থাকতো যে 18 তারিখে বাদীর গুরুতর অ্যাক্সিডেন্ট করছে, 18 তারিখে বাদীর পিতামাতা কেউ একজন ইন্তেকাল করেছেন, তাহলে কি 4 ধারা প্রযোজ্য হতো কিনা? তাহলেও হতো না, জি। কারণ আদালত পুনরায় খোলার দিন উক্ত মোকদ্দমা দায়ের করতে হবে, এই কারণে 18/10/2020 তারিখে মোকদ্দমাটি দায়ের করা উচিত ছিল। তাহলে আমাদের সময় কম, টেকনিক্যালি মনে রাখতে হবে। ওই যে কথা বললাম যে 3 ধারা মনে রাখবো যে নির্দিষ্ট সময়ের পরে মামলা, আপিল, দরখাস্ত দায়ের করলে খারিজ, প্রতিপক্ষের আপত্তি করা কি বাধ্যতামূলক? না। 3 ধারা কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। আর 4 ধারায় বলছে যে সর্বশেষ দিন যেদিন আপনি মামলা, দরখাস্ত দায়ের করবেন, ওই দিন যদি সরকারি ছুটির দিন থাকে তাহলে পরবর্তীতে যেদিন খুলবে সেদিন হবে শেষ দিন। 4 ধারাও কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, তামাদির মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে মামলা কি? খারিজ। এখানে মামলা খারিজের, দেওয়ানি মামলা দায়েরের ফল, মামলা খারিজের একটু নিচে লিখে রাখেন আরজি খারিজ। মামলা খারিজের নিচে লেখেন আরজি খারিজ। আরজি খারিজ মানে সেম প্রশ্নটার উত্তর যদি দেওয়ানি কার্যবিধিতে আসতো তাহলে উত্তর হতো আরজি খারিজ, বুঝছেন? কিন্তু তামাদি অংশে আসছে, এই কারণে উত্তর হবে মামলা খারিজ। কারণ আমরা জানি, আমরা যারা দেওয়ানি কার্যবিধি আমাদের সাথে ছিলেন, 7 আদেশের 11 বিধিতে আছে যে নির্দিষ্ট মেয়াদ শেষে, মানে যদি কোনো আরজি দাখিল করা হয়, ওই 7 আদেশের 11তে 4টা কারণ আছে। সর্বশেষ আইন দ্বারা বাড়িত হলে নির্দিষ্ট সময় শেষে আরজি দিলে আরজি খারিজ হয়, আর আরজি খারিজ হলো একটা ডিক্রি। আর সেম প্রশ্নের উত্তর যদি তামাদি আইনের 3 ধারায় দেই তাইলে হবে কি? মামলা খারিজ। তো এখানে 2 নম্বর প্রশ্নটা দেখেন, ক দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করেছে, মামলা দায়েরের সময় ছিল 6 মাস। ক 12 মাস পর মামলা দায়ের করেছে, বিবাদী পক্ষ তামাদি মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি, বিবাদী ভালো মন্দ কিছু বলে নাই। এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত দিতে পারে? মামলা খারিজ করবে। কেন করবে? কারণ এই জায়গা তো খারিজ করতে বাধ্য। কত ধারা? 3 ধারা। বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 1 ভিভিআই দেখেন, ড্যাশ ধারায় উল্লেখিত বিধানাবলী সাপেক্ষে তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত প্রত্যেকটি মোকদ্দমা আপিল বা খারিজ হবে। কত ধারার বিধানাবলী? 4 থেকে 25। মনে আছে? 4 থেকে 25। 2 নাম্বারটা টাইটেল মনে রাখবেন, তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মামলা, আপিল বা দরখাস্ত খারিজ, ডিসমিসাল অফ সুটস এটসেট্রা ইনস্টিটিউটেড এটসেট্রা আফটার দ্য পিরিয়ড অফ লিমিটেশন। একটু ইংরেজিতে যারা দুর্বল তারা দেখেন, ডিসমিসাল অফ সুট, ডিসমিসাল মানে হলো খারিজ, অফ সুট মানে মামলা খারিজ, এটসেট্রা মানে ইত্যাদি, ইনস্টিটিউটেড যেটা দায়ের করা ছিল, এটসেট্রা আফটার দ্য পিরিয়ড অফ লিমিটেশন মানে মামলা, আপিল এগুলো যদি আপনি লিমিটেশনের পরে দায়ের করেন তাহলে খারিজ করবে। কোথায় আছে? কত ধারায়? 3 ধারায় আছে। 3 নাম্বার ইম্পর্টেন্ট, তামাদি আইনের 3 ধারার বিধান মান্য করা আদালতের জন্য কি বলেন? বাধ্যতামূলক। 4 নাম্বার দেখেন, তামাদি আইনের 3 ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু কয়টি? তামাদির বিষয়বস্তু 3টি। কি কি? মামলা, আপিল আর দরখাস্ত। সো এই প্রশ্নগুলো বুঝে বুঝে পড়ে ফেলবেন। 7, 9, 10, 11 এগুলো সব গুরুত্বপূর্ণ। 13 এবং সর্বশেষ যে প্রশ্নটা আপনাদের পুরাতন বইতে আছে, এই প্রশ্নটা একটু পড়ি দেখেন, এটা বেশ গুরুত্বপূর্ণ। যে
মকদ্দমা দায়েরে তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1/1/2012, মানে সর্বশেষ দিন ছিল জানুয়ারি মাসের 1 তারিখ 2012। 30 ডিসেম্বর 2011 থেকে 5 জানুয়ারি 12 পর্যন্ত বন্ধ ছিল। আমার সর্বশেষ ডেট ছিল 1 তারিখ, কিন্তু 30 তারিখ ডিসেম্বরের 30 থেকে 5 জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল। তাহলে দায়ের করব কবে? এরপরের যেদিন খুলবে সেদিন। এই ক্ষেত্রে তামাদি মেয়াদ উত্তীর্ণ হয় ও মকদ্দমা দায়ের করতে হবে কত? 6 জানুয়ারি 2012-র মধ্যে। বুঝেন নাই কে বলেন তো? বুঝছেন এই জায়গা? কারণ এই জিনিসগুলো যদি বুঝেন তাহলে এই কিন্তু কাজে লাগবে যায় লিখিততে গিয়ে। ধরেন আজ থেকে এই যে 1 মাসে 2-1 দিন কম আছে, 12 তারিখে পরীক্ষা হবে, 1 দিনের মধ্যে রেজাল্ট পাবেন, পরের দিনই তো আবার লিখিত শুরু। তো এই লিখিততে কিন্তু এই 4 ধারায় আপনার মূল থিমটা বুঝতে হবে, তারপরে নিজের মতো করে ওই জায়গা ব্যাখ্যা দিতে হবে, এই আর কি। তো 3-4 ধারা বুঝছেন সবাই? তাহলে আমরা চলে এসে 5 ধারায় আসেন। তামাদির বিলম্ব মওকুফ, কন্ডোনেশন অফ ডিলে, ধারা কত? 5। আন্ডারলাইন করেন, কন্ডোনেশন অফ ডিলে। বাট বাস্তবে এই জায়গায় 5 ধারার টাইটেল কন্ডোনেশন অফ ডিলে না, 5 ধারার টাইটেল অফ এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। যাক, একটু পরেই আছে দেখাবানি। 5 ধারার বিষয়বস্তু শুনেন, আগে আমার কথা শুনেন। 5 ধারা হলো যে আপনি, প্রথম কথা হলো 5 ধারা মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। মূল দেওয়ানি মামলা ছাড়া আপিল বলেন, রিভিউ বলেন, রিভিশন বলেন, দরখাস্ত বলেন, এইগুলার যে তামাদি মেয়াদ ছিল এই সময়ের মধ্যে আপনি যৌক্তিক কারণে দায়ের করতে পারেন নাই। যৌক্তিক কারণ দেখা গেল আপনার পিতামাতা মারা গেছে, আপনি অসুস্থ, কারাগারে ছিলেন, অনেক কারণ আছে, এই কারণে ওই সময়ের মধ্যে আপনি আপিল রিভিউ দরখাস্ত করতে পারেন নাই। তাহলে আমরা তো জানি যে 3 ধারার বিধান অনুসারে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এগুলো দায়ের না করে তাহলে কি করে দিবে? খারিজ। কিন্তু এই ক্ষেত্রে আপনি 5 ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত দিতে পারেন, যে ইওর অনার আমি নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করতে পারি নাই। কেন পারি নাই? এই যে আমার এই কারণ আছে, আমি অসুস্থ ছিলাম, এই যে মেডিকেল সার্টিফিকেট, আমি কারাগারে ছিলাম, এই যে সেটা থাকার প্রমাণ, আমি বিদেশে ছিলাম, এই যে সেটার প্রমাণ। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে বিলম্ব মওকুফ করবে কি করবে না সেটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, কিন্তু আপনার আদালত আপনাকে, আইন আপনাকে একটা অধিকার দিয়েছে, সেটা তামাদি আইনের কয় ধারা? 5 ধারা। তবে তামাদি আইনের 5 ধারা মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ মূল দেওয়ানি মামলা যদি আপনি দেরি করে ফেলেন তাহলে 5 ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত দেওয়া যাবে না। এই হলো কথা। তাহলে 5 ধারায় বিলম্ব মওকুফ কি মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না? এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে প্রযোজ্য। বিলম্ব মওকুফের ক্ষেত্রে অবশ্যই কি দেখাইতে হবে? যৌক্তিক কারণ দেখাইতে হবে। বিলম্ব মওকুফ করতে কি আদালত বাধ্য? না, করতেও পারে, নাও পারে। এ হলো 5 ধারার মূল কথা। এখন এই এক কথা নিয়ে দেখা গেল কয়েকশো পেজও আছে বইতে, কিন্তু মূল থিম কিন্তু এতটুকুই। আচ্ছা, এখন আমরা এই যে প্রথম যে প্যারা আছে এটা পড়বো না, দেখেন আমরা সরাসরি চলে আসি ওই দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারায় বলা আছে, পাইছেন? দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারায় বলা হয়েছে, দেখেন, কোন আপিল, রায় পুনর্বিচার, পুনরীক্ষণের দরখাস্ত, আপিলের অনুমতি দরখাস্ত বা অন্য যে কোনো দরখাস্ত যার উপর এই ধারা বর্তমানে বলবৎ যে কোনো আইন দ্বারা বা অধীনে প্রযোজ্য করা হয় তার নির্ধারিত তামাদি মেয়াদ অতিবাহিত হওয়ার পর, আন্ডারলাইন করেন, যার বইতে নাই চুপ করে শুনেন, অতিবাহিত হওয়ার পর তারা অতিবাহিত হওয়ার পর গ্রহণ করা যেতে পারে, যে ক্ষেত্রে আপিলকারী বা দরখাস্তকারী আদালতকে সন্তুষ্ট করে যে এমন মেয়াদের মধ্যে আপিল আনায়ন না করার বা দরখাস্ত দাখিল না করার বল দিবেন যথেষ্ট কারণ ছিল। যার বইতে নাই পরের টুকু আছে, দেখেন, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, আন্ডারলাইন করেন, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, 3টে স্টার দেন, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। 5 ধারায় কোথাও বিলম্ব মওকুফ শব্দ কিন্তু নাই। যদি আপনারা বলে যে কন্ডোনেশন অফ ডিলে, এই বিলম্ব মওকুফ করে কত ধারায়? 5 ধারায়। কিন্তু যদি বলে কন্ডোনেশন অফ ডিলে শব্দটা কয়বার আছে? একবারও নয়। ওই ধারার টাইটেল কি? কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। কত ধারায়? 5 ধারায়। দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারার হেডলাইনে বলা হয়েছে কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। অতঃপর 5 ধারায় গোল দিবেন, 5টি ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। 5 ধারা কয়টা? 5টা। তাহলে আমি মনে রাখবো 3 ধারা কয়টা? 3টা। 4 ধারা কয়টা? 3টা। 5 ধারায় কয়টা? 5টা। এবং উল্লেখিত এই 5টি ক্ষেত্রে শুধুমাত্র সময় বৃদ্ধি করা যেতে পারে। 5টি ক্ষেত্র হলো, প্রথমটা দেখেন, আপিল।
যদি বলেন স্যার এটা কি আপিল, দেওয়ানি ফৌজদারি উভয়। আপিল করার অনুমতির দরখাস্ত, অ্যাপ্লিকেশন ফর লিভ টু আপিল। আমার এই 5টা মনে রাখতে হবে। আপিল, আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউ এর আবেদন, রিভিশনের দরখাস্ত, অন্য যে কোনো আবেদন যে ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য করা যায়। তাহলে 5 ধারা কয়টা ক্ষেত্রে? 5টা ক্ষেত্রে। এই 5টা ক্ষেত্রে যদি আপনি বিলম্ব করেন তাহলে আপনি আদালতে দরখাস্ত দিতে পারেন যে আমার এই কারণে বিলম্ব হয়েছিল। কিন্তু এই 5টা ছাড়া মূল মামলায় যদি বিলম্ব করেন 5 ধারা প্রযোজ্য হবে না। এখন আসেন বিলম্বের যথেষ্ট কারণ, সাফিসিয়েন্ট কজ ফর ডিলে। পাঁচ ধারার কোথাও সাফিসিয়েন্ট কজ কি সেটা বলে নাই, বাট বলে দিছে যে যথেষ্ট কারণ থাকলে। এখন যথেষ্ট কারণ তাহলে কি, এটা বিচারকরা নির্ধারণ করবেন, ওনার যেটা মনে হয় যৌক্তিক। দেখেন 5 ধারার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে আপিল বা আবেদন তফসিলে উল্লেখিত সময়ের মধ্যে দাখিল না করার যথেষ্ট কারণ তার ছিল। বিভিন্ন মামলায় 5 ধারার আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিলম্বের যথেষ্ট কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কি কি দেখেন, মামলা দায়েরের পর আইনে পরিবর্তন, মানে ধরেন এরকম যে আগে আপিলের তামাদি মেয়াদ ছিল 60 দিন, আপনি জানেন 60 দিন, আপনি তো ভাবছেন যে 30 দিন পরে করবানি, কিন্তু আইনে বানাইছে 30 দিন। এখন যখন আপনি 45 দিনের মধ্যে আপিল করতে গেলেন, শুনলেন যে তামাদি মেয়াদ শেষ, তাহলে আপনি এক্ষেত্রে দেখাইতে পারেন যে ওনার আইনে যে পরিবর্তন হয়েছে আমি জানতাম না। তারপর দেখেন পক্ষগণের অসুস্থতা, পক্ষগণের কারাবাস, অনেক ক্ষেত্রে এরকম আছে দেওয়ানি মামলায় ডিক্রি হয়ে গেছে, আপিল করবে কিন্তু মূল ব্যক্তি রাজনৈতিক মামলায় জেলে, তাহলে সে আপিল কিভাবে করবে। তারপরে দারিদ্রতা, অর্থের অভাব, যে ক্ষেত্রে পক্ষ সরকারি কর্মকর্তা, অশিক্ষিত বা অজ্ঞতা, সাধারণ অবহেলা, এই অবহেলাটা কেটে দেন। অবহেলার কারণে কোনোদিনও আপনারা বিলম্ব মওকুফ করবে না, অবহেলা শুনলেই আগে আপনারে খারিজ। আইনজীবীর প্রকৃত ভুল ইত্যাদি, আইনজীবী অনেক সময় তামাদি মেয়াদ গণনায় ভুল করতে পারে, দেখা গেল 2-1 দিন হেরফের হয়ে গেছে, সেটা দেখানো যেতে পারে ইত্যাদি, মানে আরো আছে। তাহলে যদি আপনাকে বলে যে যথেষ্ট কারণ 5 ধারায় কি 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 আছে, নির্দিষ্ট আছে নাই। দেখেন আকুব আলী বনাম ফুলচাঁদ একটা মামলার রেফারেন্স 12 BLD হাইকোর্ট ডিভিশন 479। এমনি জাস্ট মনে রাখেন, এই মামলায় দরখাস্তকারী জন্ডিস রোগে আক্রান্ত থাকা অবস্থায় স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসাধীন ছিল। কবিরাজের কাছে, হাসপাতালেও না, হরশিদ বালার কাছে ছিল ধরেন, যদিও তিনি তার অসুস্থতার সমর্থনে কোনো সার্টিফিকেট দাখিল করতে পারেন নাই এবং কবিরাজ তো মেডিকেল সার্টিফিকেট দিতে পারেন না। তবুও দরখাস্তকারী সরল বিশ্বাস এবং সন্তোষজনক উপায়ে তার দরখাস্ত দায়েরে 350 দিন বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারায় হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে 350 দিনের বিলম্ব মওকুফ করেছিল। বুঝছেন? এখন বিলম্ব কতদিন হলো সেটা বিষয় না, যেটা বিষয় সেটা হলো যে আপনি বিলম্ব করছেন মাত্র 1 দিন, কিন্তু পিজুসের মতো দাওয়াত খাইতে গেছেন, জীবনও বিলম্ব মওকুফ করবে না, কারণ দাঁত খাওয়া কোনো যথেষ্ট কারণ না। বুঝতে পারছেন? তাহলে আপনার বিলম্ব 1000 দিনও হইতে পারে, কিন্তু আপনার 1000 দিনের সাফিসিয়েন্ট কস্ট থাকতে হবে যে কি কারণে এত বিলম্ব হলো। কিন্তু 1 দিন বিলম্ব করছেন, অবহেলা করছেন, তাহলে কিন্তু বিলম্ব মওকুফ জীবনও করবে না। চলে আসি আমরা যে ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য না। দেখেন আমরা জানি কোন ক্ষেত্রে প্রযোজ্য না, বলেন। মূল দেওয়ানি মামলা যদি দেরি হয় 5 ধারার সুবিধা পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই যে দেখেন 5 ধারার বিধান মূল মকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য না, এবং এই কারণে মকদ্দমার জন্য নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেলে 5 ধারায় উক্ত মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা যায় না। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর প্রথম তফসিলে 1 থেকে 149 অনুচ্ছেদে উল্লেখিত মকদ্দমা মেয়াদ বৃদ্ধি করতে 5 ধারার আবেদন করা যায় না। তার মানে ওই যে আমরা পড়ছি না, প্রথম তফসিলের প্রথম ভাগে আছে 1 থেকে 149 পর্যন্ত মকদ্দমার তামাদি মেয়াদ, এই মামলাগুলো করতে যদি আপনার দেরি হয় তাহলে আপনি 5 ধারার সুবিধা পাবেন না। ইলাস্ট্রেশন 1, 2 আমরা পড়ার প্রয়োজন নাই, যারা এমসিকিউ দরকার নাই চলে আসেন। বিশেষ আইনে উল্লেখিত বিশেষ তামাদি মেয়াদের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। আন্ডারলাইন করেন, বিশেষ আইনে উল্লেখিত বিশেষ তামাদি মেয়াদের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। আচ্ছা, এই কথাটা এই জায়গা ঘুরাই পেঁচাই অনেক জিনিস আছে, বাট আমি আপনাদের একটু বুঝাই, একটু মাথা ঠান্ডা করে শুনেন। বলেন তো
আমরা তো জানি যে 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, তার মানে 1 থেকে 149 অনুচ্ছেদের যে বিধান এই ক্ষেত্রে কি প্রযোজ্য না। কিন্তু আপিলের অনুমতি, রিভিশন এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, তার মানে 150 থেকে 183 পর্যন্ত কি প্রযোজ্য। এখন শুনেন, 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। এখন বিশেষ আইন কোনগুলো আমি বুঝবো কিভাবে? তামাদি আইনে যে সকল তামাদি মেয়াদ বলছে সেইগুলো বিশেষ আইন না, অর্থাৎ 150 থেকে 183 পর্যন্ত যে আপিল বা দরখাস্তের কথা বলছে, এই আপিল বা দরখাস্ত করতে যদি আপনার বিলম্ব হয় তাহলে আপনি 5 ধারার সুবিধা পাবেন। কিন্তু বিশেষ আইন যেরকম ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই আইনে আপিল করতে হয় 30 দিনের মধ্যে, ওই আইনেই বলা আছে। নারী শিশু আইনেই বলা আছে, তামাদি আইনের কোন অনুচ্ছেদে বলে নাই। তারপরে আপনি যদি বলেন ওই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন বলেন বা ওই আপনার স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বলেন, বিশেষ ক্ষমতা আইন, ওই আইনে বলা আছে আপিল করতে হবে 30 দিনের মধ্যে হাইকোর্টে। তামাদি আইনে বলে নাই, বলছে কোথায়? ওই আইনে। তাহলে ওই আপিল গুলো করতে যদি বিলম্ব হয় তাহলে আপনি 5 ধারার সুবিধা পাবেন না। কেন পাবেন না? কারণ বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। ওই আপিল গুলোর তামাদি মেয়াদ যদি 150 থেকে 183 মধ্যে থাকতো তাইলে আবার আপনি 5 ধারার সুবিধা পাবেন। তাহলে সহজ কথা দাঁড়ায় কি ভাই, তামাদি আইনে যে সকল আপিল বা দরখাস্তের তামাদি মেয়াদ আছে সেই সকল ক্ষেত্রে যদি দেরি হয় তাহলে 5 ধারার সুবিধা পাবো। কিন্তু বিশেষ আইনে যদি আপিলের জন্য আলাদা বিধান থাকে, যেরকম নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এইগুলোতে আপিল কতদিনের মধ্যে করতে হবে তা ওই আইনেই আছে। সো ওই আইনে আপিল করতে যদি দেরি হয় তাহলে আমি 5 ধারার সুবিধা পাবো না। এখন 5 ধারার সুবিধা যে পাবো না এই কথা আবার বলছে 29 ধারায়। এত গভীরে যাওয়ার দরকার নাই, আপাতত মনে রাখেন বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা কি প্রযোজ্য না। আর বিশেষ আইন কোনগুলা? যে তামাদি মেয়াদ তামাদি আইনে নাই সেইগুলাই কি বিশেষ আইন। ক্লিয়ার? ধরেন বলা আছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে যে এই আইনে কোনো দণ্ডাদেশ বা রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে 30 দিনের মধ্যে হাইকোর্টে। এখন একজন ব্যক্তি সে 35 দিন পর হাইকোর্টে গেছে এবং ওই 5 দিন কেন দেরি হলো যৌক্তিক ব্যাখ্যা নিয়ে তামাদি আইনের 5 ধারার ব্যাখ্যা দিছে, হাইকোর্ট শুনবে কিনা বলেন? কারণ বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার বিধান কি প্রযোজ্য না। বুঝতে পারছেন? কেউ কি আসছে নাকি? কে? আচ্ছা, এখন শুনেন, তাহলে বিশেষ আইন কেমনে বুঝবেন বলেন? তামাদি আইনে যে সকল আপিল বা দরখাস্তের তামাদি মেয়াদ নাই সেইগুলো হলো বিশেষ আইন, আর যেগুলো আপিলের মেয়াদ, দরখাস্তের মেয়াদ তামাদি মেয়াদে আছে, তামাদি আইনে আছে, সেগুলো বিশেষ আইন না। এখন আপনি আবার পাল্টা মনে মনে ভাবতেছেন যে তামাদি আইনে কি কি নাই, আমি তো 150 থেকে 183 তো জানি না, কেমনে বুঝবো? জানার দরকার নাই। বিশেষ আইন ওই যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এইগুলো ধরে নেবেন কি আইন? বিশেষ আইন। এতটুকুই মনে রাখেন, বুঝছেন? আর বিশেষ আইনের ক্ষেত্রে যে 5 ধারা প্রযোজ্য না, এটা 5 ধারাই বলে নাই, এটা বলছে 29 ধারায়। বিশেষ আইনের ক্ষেত্রে যে 5 ধারা প্রযোজ্য না এটা বলছে কোথায়? 29 ধারা। এই জায়গার ভিতরের আলোচনায়, পুরাতন বইতে নাই, নতুন বইতে অনেক আলোচনা। আপনি একটু শুনেন, আমি একটা প্রশ্ন করি, আপনারা সবাই ঠান্ডা মাথায় শুনেন। ধরেন খালাসের বিরুদ্ধে আপিল করে পিপি করে 6 মাসের মধ্যে, এই 6 মাসের কথা বলা আছে তামাদি আইনের 157 অনুচ্ছেদে। তাহলে পিপি যদি 6 মাসের মধ্যে ধরেন আপিল করতে পারে নাই, পিপি ব্যস্ত ছিল, 7 মাসের মাথায় যে আপিল করছে এবং ওই যৌক্তিক বিলম্বের কারণ ব্যাখ্যা দিয়ে, বলেন তো পিপি 5 ধারার সুবিধা পাবে কিনা? পাবে। কেন? কারণ ওই 6 মাসের কথা তো তামাদি আইনের কোথায় ছিল? ওই তামাদি আইনে 157তে বলা আছে। সো এটা বিশেষ আইন না, বুঝছেন? কিন্তু খালাসের ক্ষেত্রে যিনি নালিশকারী, দ্যাট মিন্স কমপ্লেইনেন্ট, শেয়ার মামলায়, তিনি আপিল করবে 60 দিনের মধ্যে, 60 ডেজ। এই 60 দিনের কথা তামাদি আইনে বলে নাই, এই 60 দিনের কথা বলছে ফৌজদারি কার্যবিধি 417 ধারায়, 417 ধারায়। তাহলে নালিশকারী যদি 60 দিনের মধ্যে আপিল করতে না পারে, ধরেন তার দেরি হয়ে গেছে, 70 দিনের মাথায় সে কি এই বিলম্ব মওকুফের দরখাস্ত দিতে পারবে কিনা? পারবে না। কেন পারবে না? কারণ এই 60 দিনের কথা তামাদি আইনে নাই, কোথায় আছে? ফৌজদারি কার্যবিধিতে। এই কারণে সে 5 ধারার সুবিধা, মাথায় কি ঢুকছে? তাহলে আমি 5 ধারা কয়টা ক্ষেত্রে প্রযোজ্য? 5টা। 5 ধারায় যথেষ্ট কারণ কি কি ওখানে বলা আছে? নাই। আর বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, কোথায় বলা আছে? 29 ধারায়। বিশেষ আইন কোনগুলো? তামাদি আইনে যে তামাদির মেয়াদ নাই সেগুলো এলো কি বিশেষ আইন। কথা শেষ।
জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালোতে আসেন। 5 ধারার বিধান গোলদেন 5টি ক্ষেত্রে প্রযোজ্য। কয়টা ক্ষেত্রে? 5টি। 5 ধারায় তামাদি মওকুফের জন্য আবেদন করা আদালতের গোল দিবেন কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। অর্থাৎ এই ক্ষেত্রে মওকুফ করতে আদালত কি বাধ্য না, কি না বলেন? বাধ্য না। সর্বশেষ পয়েন্টটা দেখেন, মকদ্দমার ক্ষেত্রে বা সুটের ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য না, মানে মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে কি প্রযোজ্য না? প্রযোজ্য না। বিগত বছরের প্রশ্ন পড়ি দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 5 ধারায় বর্ণিত তামাদি মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? আপিল, রিভিউ, রিভিশন, কি মামলা? এই জায়গা মূল মামলা বলতে কি দেওয়ানি মামলা না ফৌজদারি মামলা? মূল দেওয়ানি। ফৌজদারি ক্ষেত্রে তো এমনি প্রযোজ্য না, নাকি? 3 নাম্বারটা দেখেন, কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? আপিল, ডিভিশন, রিভিউ, সত্য ঘোষণা। কোনটা? সত্য ঘোষণা হলো একটা মূল মামলা। আমরা এসআর অ্যাক্ট পড়ে এসেছি, সুনির্দিষ্ট প্রতিজ্ঞানে 42 ধারায় আছে সত্য ঘোষণা হলো মূল মামলা, সত্য ঘোষণার মূল মামলা। সো এই ক্ষেত্রে বিল মওকুফ করা যাবে না। তো সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার দেখেন, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, কত ধারা? 5 ধারা। 5 ধারা কয়টা ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। এই জায়গা বুঝে বুঝে সব প্রশ্ন পড়বেন। 8 নাম্বারটা দেখেন, 8। আপাতত আমি যা পড়াইছি ওই উদাহরণ প্রদান যা বাদ দিছি, নতুন যারা আছেন পুরাতন যারা আছেন ওই উদাহরণ প্রদান দেখার দরকার নাই, যা সময় থাকলে দেখবেন, কিন্তু আমি যা পড়াইছি এটা আগে ভালোভাবে আত্মস্থ করতে হবে। গুরুতর অসুস্থতার কারণে দণ্ডিত আসামি দণ্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারেনি। এই ক্ষেত্রে নিম্নলিখিত কোন পদক্ষেপটি সঠিক? বিলম্ব মওকুফের আবেদন সহ আপিল করতে হবে নাকি? কিন্তু যদি এই মামলাটা বিশেষ আইনের অধীন হতো তাহলে আবার বিলম্ব মওকুফের দরখাস্ত সে করতে পারতো না, কারণ বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। বুঝছেন? 13 দেখেন, তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের ক্ষেত্রে বিলম্বের যথেষ্ট কারণ, সাফিসিয়েন্ট কজ ফর ডিলে, প্রমাণ করতে হবে কাকে? একটু দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আপনি আমাদের সাথে পড়েন যে মাকসুদ, সেটা না? সেই মাকসুদ না আপনি? জি জি জি। আচ্ছা দেখেন 13 নম্বর প্রশ্নটা দেখি আমরা। তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের ক্ষেত্রে বিলম্বের যথেষ্ট কারণ প্রমাণ করতে হবে কাকে? এটা কিন্তু বাদী বিবাদী নাই, যে আবেদন করবে তার। এখন আবেদন আপিল তো বাদীও পারে বিবাদীও পারে, বুঝছেন? তাহলে 5 ধারা কে বুঝেন নাই বলেন? 5 ধারা কিন্তু খুব সহজ। মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 5টা ক্ষেত্রে প্রযোজ্য। যদি বিলম্ব হয় যৌক্তিক ব্যাখ্যা থাকলে আদালত বিলম্ব মওকুফ করতে পারে। দরখাস্ত করা বাধ্যতামূলক, মওকুফ করা বিবেচনামূলক। বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। তামাদি আইনে যে সকল আপিল বা দরখাস্তের তামাদি মেয়াদ নাই সেগুলোই হলো বিশেষ আইন। আর বিশেষ আইনে প্রযোজ্য না কত ধারায় বলেছে? 29 ধারায়। 5 ধারার টাইটেল হলো কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। এই হলো 5 ধারা। কোন প্রশ্ন আছে কারো 5 ধারা নিয়ে? বলেন তো। তাহলে 3 ধারা কয়টা ক্ষেত্রে? 4 ধারা 3টা, 5 ধারা 5টা। আপনারা যখন বড় জায়গায় যাবেন, সরকার গঠন করবেন তখন 4 ধারায় 4টা ক্ষেত্রে বানাই দিন, যাতে পরীক্ষার দিন মনে রাখার সুবিধা হয়। 3 ধারা 3টে, 4 ধারা 4টে, 5 ধারা 5টা। আচ্ছা দেখেন, তো আমরা আরো একটু পড়বো, আসুক দেখি। আইনগত অপারগতা, লিগাল ডিসএবিলিটি, ধারা লেখে 6 থেকে 8, এ জায়গায় করেন 6 থেকে 9, 6 থেকে 9 করেন। সালের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন এসেছে যে বৈধ অপারগতা সম্পর্কে আলোচনা করেছে তামাদি আইনের কত কত ধারায়? 6, 7, 8, 9। ওখানে আছে 6, 7, 6, 7, 8, 6, 7, 8, 9। কোনটা হবে? 6, 7, 8, 9। বুঝতে পারছেন? এখন প্রথমে আসি 6 ধারা। দেখেন, আইনগত অপারগতা, এটাকে ইংরেজিতে বলে লিগাল ডিসএবিলিটি। এর আরেকটা বাংলা হলো বৈধ অপারগতা।
কি বলেন? বৈধ অপরগতা। আচ্ছা, একটু আগে আমরা পড়লাম যে মূল মামলা ছাড়া আপিল, রিভিউ, রিভিশন এগুলার ক্ষেত্রে যদি দেরি হয় তাহলে আপনি 5 ধারার সুবিধা পাবেন। এখন আপনাদের মাথায় আসছে কিনা, তাহলে কি মূল ধারায় কি কোনোদিন আমি বিলম্ব মওকুফের সুবিধা পাবো না? যৌক্তিক কারণে আমার মূল মামলা করতে দেরি হয়েছে, কারণ যৌক্তিক কারণ থাকতেই পারে। আমি পাগল ছিলাম, আমি নাবালক ছিলাম, আমার আর কেউ ছিল না, তাহলে আমি কি মূল মামলায় কি বিলম্ব মওকুফের সুবিধা পাবো কিনা? হ্যাঁ, মূল মামলায় বিলম্ব মওকুফের সুবিধা হলো 6 ধারা। কত ধারা? 6 ধারা। মূল মামলার সুবিধা কিরকম? এই জায়গা দেখেন, তামাদি আইনের 6 ধারা অনুযায়ী গোল্ডেন 3টি বিষয়কে আইনগত অপরগতা হিসেবে উল্লেখ করছে। কয়টি বিষয়? 3টি। প্রথমে দেখেন, নাবালকত্ব বা মাইনরিটি, উন্মাদ বা ইনস্যানিটি। মনে রাখতে হবে, নাবালকত্ব বা কি? মাইনরিটি, উন্মাদ বা ইনস্যানিটি, জড় বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা, ইডিওসি। বুঝছেন? একটু শুনেন, এই যে 6 ধারার সুবিধা, 5 ধারার সুবিধা বাদীও পেত, বিবাদীও পেত, যে আপিল করবে সে পাবে। কিন্তু 6 ধারার সুবিধা শুধু পাবে বাদী বা ডিক্রিদার। বাদী মানে হলো যিনি মূল মামলা করে, আর ডিক্রিদার কে? যিনি ডিক্রি পাইছে সে, নাকি? এখন বলছে যে আপনার যখন মামলার কারণ উদ্ভব হবে, ওই মুহূর্তে আপনি যদি নাবালক থাকেন, আপনি যদি উন্মাদ থাকেন, আপনি যদি জড়বুদ্ধি থাকেন, তাহলে যতদিন পর্যন্ত এই 3টার অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার মামলা করার কারণ, মানে আপনার মামলা করার তামাদি মেয়াদ শুরু হবে না। কিভাবে? দেখেন, আপনারে একজন বেদখল করলো। এখন সাধারণত বেদখল করলে তামাদি মেয়াদ, মামলা করার তামাদি মেয়াদ কত? 6 মাস। এখন যখন বেদখল করছে ওই সময় ছিলেন আপনি নাবালক, বা ওই সময় ছিলেন আপনি পাগল, ওই সময়টাই থাকতে হবে। বেদখলের সময়, কারণ উদ্ভবের সময় এই 3টা যে কোনো একটা থাকতে হবে। ধরেন আপনি বেদখলের সময় নাবালক ছিলেন, এখন আপনি সাবালক হয়েছেন 6 বছর পরে গিয়ে, তাহলে আপনার তামাদি মেয়াদ শুরু হবে 6 বছর পরে। বুঝছেন? আর এই যে 6 বছর আপনি মামলা করলেন না, আরজির সাথে আপনি ব্যাখ্যা দিবেন যে ওনার আমি নাবালক ছিলাম বা আমি পাগল ছিলাম, এই কারণে আমি এতদিন পরে এসে মামলা করলাম, আর এতদিন যে আমার দেরি হলো এই সময়টা আপনি বাদ দিবেন। তামাদি আইনের কোন ধারার বিধান অনুসারে? 6 ধারা। তাহলে 6 ধারায় কিন্তু কোন কোন ক্ষেত্রে বাদী বিলম্ব, কোন কোন ক্ষেত্রে বাদী সুবিধা পাবে এটা কিন্তু বলে দিছে। সাফিসিয়েন্ট কজ কিন্তু জায়গা বলে দিছে। 5 ধারায় কিন্তু বলে নাই। 6 ধারায় কি কি দেখেন? নাবালকত্ব, উন্মাদ, জড় বুদ্ধি, আর কি ওই বুদ্ধিহীনতা, একই, এই 3টা। এখন তারপরে দেখেন, যে ক্ষেত্রে 6 ধারা প্রযোজ্য, 6 ধারার বিধান প্রযোজ্য, আন্ডারলাইন করবেন, মকদ্দমা বা কার্যক্রম। মকদ্দমা বা কি? কার্যক্রম। আর ডিক্রিজারের আবেদন, এন্ড অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন অফ ডিক্রি। এখন যদি কেউ বলেন স্যার সুট আর কার্যক্রমের মাধ্যমে পার্থক্য কি? আপাতত ধরে নেন দুইটাই মূল মামলা। কি মামলা? মূল মামলা। এবং এই 6 ধারার সুবিধা পাবে শুধু বাদী আর ডিক্রিদার। মূল মামলা করে কে? বাদী। আর জারি মামলা করে কে? ডিক্রিদার। এই মূল মামলা আর জারি মামলা, এই দুইটা ছাড়া আর কোনো ক্ষেত্রে 6 ধারার সুবিধা পাওয়া যাবে না। আপিল বলেন, রিভিউ বলেন, রিভিশন বলেন, যিনি আপিল করবে তিনি যদি নাবালক হয়, যিনি আপিল করবে তিনি যদি উন্মাদ হন, তাহলে তিনি 6 ধারার সুবিধা পাবেন না। 6 ধারার সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র মূল মামলা আর জারি মামলায়। কে পাবে? বাদী আর ডিক্রিদার। কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। আচ্ছা, ঠান্ডা মাথায় শুনেন, অনেক প্রশ্ন হয়তো বা মনের মধ্যে আসবে, সব উত্তর পাবেন। এখন আমরা চলে আসি, দেখেন, যে ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য না, 6 ধারা আপিল, রিভিউ, রিভিশন বা আবেদন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ 5 ধারা যে সকল ক্ষেত্রে প্রযোজ্য ছিল, 6 ধারা সে সকল ক্ষেত্রে প্রযোজ্য না, এটা মনে রাখবেন। যেমন আপিল দায়েরের সময় যদি আপিলকারী আইনত অপরাধ হয়, আপিল দায়ের করবে, দেখুন আপিলকারী পাগল, তাহলে আপিল দায়েরের তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। এখন প্রশ্ন হলো, স্যার আপিল করার সময় আমি ছিলাম পাগল, আমি সুস্থ, আপিলের তামাদি মেয়াদ ছিল 7 দিন, আমি আপিল করছি 6 মাস পরে, তাহলে আমি দরখাস্ত কি 6 ধারায় ওই বিলম্ব মওকুফে আবেদন করতে পারবো না? আমার করতে হবে কত? 5 ধারা। কারণ আপিলের ক্ষেত্রে বিলম্ব মওকুফ কত? 5। আর মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফ কত? 6। বাট ওই 3টা ক্ষেত্রে। আর যখন কারণ উদ্ভব হয়েছে ওই মুহূর্তে থাকতে হবে আপনাকে পাগল, উন্মাদ বা জড়বুদ্ধি। বুঝছেন? যেদিন আপনি সুস্থ ছিলেন সেই দিন বেদখল করছে, পরের দিন পাগল হয়েছেন, 6 ধারার সুবিধা পাবেন না। 6 ধারার সুবিধা পেতে হলে যখন মামলার কারণ উদ্ভব হয়েছে ওই মুহূর্তে হয় আপনাকে নাবালক থাকতে হবে, উন্মাদ থাকতে হবে, অথবা কি জড়বুদ্ধি থাকতে হবে। এবং এই
এটা যদি যতদিন থাকবে, যখন এই বৈধ অপরগতার পিরিয়ডটা কেটে যাবে, তারপর থেকে আপনার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই হলো কত ধারা? 6 ধারা। এখন প্রশ্ন এসে যায় যে স্যার, এর পরের লাইনটা পড়ি দেখেন, তামাদি আইনের 6 থেকে 8 ধারা নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি সে মামলায় গোল দিবেন বাদী হয়। কি হয়? বাদী হয়। অর্থাৎ যদি সে মামলা দায়ের করে বা ডিক্রি জারির আবেদন করে, কিন্তু সে যদি গোল দেন বিবাদী হয়। কি হয়? বিবাদী হয়। বা তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে 6 থেকে 8 ধারা প্রযোজ্য না। বিবাদীর ক্ষেত্রে, বিবাদী যার বিরুদ্ধে মামলা করছেন সে নাবালক, সে পাগল, সে কিন্তু 6 ধারার সুবিধা পাবে না। 6 ধারার সুবিধা তাহলে কার ক্ষেত্রে? বাদীর ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে তামাদি আইনে নির্ধারিত সময়ের মধ্যে মামলা করতে হবে। এখন একটু কথা শুনে রাখেন। এখন প্রশ্ন হলো যে স্যার, আমি তো নাবালক, আমারে বেদখল করছে, আমি তো নাবালক, আমারে বেদখল করছে, তাহলে আচ্ছা একটু দেখেন, আমি তো না মামলা করতে হবে, তারপর একটু পড়ি, তারপরে ব্যাখ্যা দিই। সে যদি বিবাদী হয় তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে 6 থেকে 8 ধারা প্রযোজ্য। এই ক্ষেত্রে তামাদি আইনে নির্ধারিত সময়ের মধ্যে মামলা করতে হবে। যেটা বলতেছিলাম সেটা হলো যে বিবাদী যদি নাবালক হয় আর বাদী যদি নাবালক হয়, এখন নাবালক বাদী হইলে ভাই সেই ইচ্ছা করলে 6 ধারার সুবিধা না নিয়ে সাথে সাথে মামলাও করতে পারে। বলেন এটা আবার কি কথা? ওই যে আমরা দেওয়ানি কার্যবিধির 32 আদেশে পড়ছি নেক্সট ফ্রেন্ড, যদি আপনি নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে মামলা করেন তাহলে সাথে সাথেই করতে পারবেন। আর যদি স্বয়ং নিজে চান তাহলে যতক্ষণ পর্যন্ত সাবালক না হচ্ছেন, যতক্ষণ পর্যন্ত সুস্থ না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আর একটা কথা, 5 ধারায় দরখাস্ত দিলে বিলম্ব মওকুফ করতে কি আদালত বাধ্য ছিল? বিলম্ব মওকুফ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু 6 ধারায় যদি আপনি প্রমাণ করতে পারেন আপনি পাগল ছিলেন, আপনি নাবালক ছিলেন, তাহলে বিলম্ব মওকুফ করতে আদালত কি বাধ্য। বুঝেন? এর বাইরে আল্লাহর রহমতে প্রশ্ন হবে না। এই যে যা বলি খুঁটিনাটি এর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখেন, এখন আইনগত অপরগতার ক্ষেত্রে যখন মোকদ্দমা দায়েরে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। দেখেন, মামলা করার অধিকারী কোনো ব্যক্তি যে সময় সে মামলা করার অধিকারী হয়, উক্ত সময় সে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধ থাকলে তার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন তার এই আইনগত অপরগতা অর্থাৎ নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধতার অবসান হবে তখন থেকে। একটু ঠান্ডা মাথায় শুনেন যা যা বলি। 6 ধারায় বলতেছে যে আপনি ধরেন একজন লোক যখন মামলা করবে তখন সে নাবালক, তাহলে যখন সে সাবালক হবে তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। যদি এরকম হয় যে যেদিন সে সাবালক হবে তার আগের দিন পাগল হয়ে গেছে, তাহলে পাগলত্বের যখন অবসান হবে তখন থেকে শুরু হবে। বুঝেন কিনা? যদি এরকম হয় নাবালক ছিল, সাবালক হওয়ার আগের দিন পাগল হয়েছে, ওই পাগল অবস্থায় মারা গেছে, তাহলে তার যে ছেলে আছে সে যদি সাবালক হয় সে মামলা করতে পারবে। কিন্তু এরকম ছিল যে নাবালক ছিল, সাবালক হওয়ার আগে পাগল হয়ে গেছে, পাগল অবস্থায় মারা গেছে, তার ছেলেও নাবালক, তাহলে যতদিন পর্যন্ত ছেলে সাবালক না হচ্ছে ততদিন তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে না। আবার যদি এরকম হয় যে সে নাবালক ছিল, সাবালক হওয়ার আগে পাগল হয়েছে, পাগল অবস্থায় মারা গেছে, তার ছেলে আছে, সে আবার নাবালক, সে আবার সাবালক হওয়ার আগের দিন পাগল হয়ে গেছে, তাহলে যতদিন পর্যন্ত তার এই বৈধ অপরগতার বিধান অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে না। বোঝা গেল? এই হলো 6 ধারার বিষয়বস্তু। আচ্ছা, তো জেনে রাখা ভালো। দেখেন, 29 ধারার বিধান অনুসারে এটা নিষ্পত্তিকৃত বিধান যে তামাদি আইনের 6 ধারার বিধান বিশেষ আইনে উল্লেখিত কোনো তামাদির ক্ষেত্রে প্রযোজ্য না। আন্ডারলাইন করেন। তাহলে 5 ধারার মতোই এটা বিশেষ আইনের ক্ষেত্রে কি প্রযোজ্য না, অর্থাৎ আইনগত অক্ষমতার ক্ষেত্রে বিশেষ আইনে উল্লেখিত তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারাও প্রযোজ্য না, বিশেষ আইনের ক্ষেত্রে কি 6 ধারাও প্রযোজ্য না। তাহলে 6 ধারার ক্ষেত্রে কয়টা ক্ষেত্র? 3টা। নাবালকত্ব, উন্মাদ, জড়বুদ্ধি। কে সুবিধা পাবে? বাদী আর ডিক্রিদার। যদি 2টাই বৈধ অপরগতা থাকে, 2টার অবসান হওয়ার পর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তো যদি 3টা থাকে, 3টা অবসান হওয়ার পর থেকে শুরু হবে। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর কত ধারায় লিগ্যাল ডিসেবিলিটি সম্পর্কে আলোচনা করছে? পারবেন না ইনশাআল্লাহ? 2 নম্বর দেখেন, কোন ক্ষেত্রে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 6 ধারার বিধান প্রযোজ্য নয়?
কোন ক্ষেত্রে? মকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য, কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য, ডিক্রিজের ক্ষেত্রে প্রযোজ্য। প্রযোজনা কিসের ক্ষেত্রে? আপিল। যদি বলি আপিলের ক্ষেত্রে যদি কেউ পাগল থাকে কত ধারায় দিবে? 5 ধারা। বুঝছেন? 3 নাম্বার বিবিআই। পরেরটা একটু দেখেন। আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আপনি যদি বুঝেন তাহলে এই প্রশ্নগুলো কি পারা যায়? প্রশ্নগুলো কিন্তু ইজিলি পারা যায়। এই যে দেখেন, জেড নাবালক থাকা অবস্থায় তার মামলা করার অধিকার জন্মে। তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? জেড এর নাবালকত্বের অবসান হবে তখন থেকে। কিন্তু যদি এরকম হয় যে যেদিন মামলা করার অধিকার জন্মাইছে তার পরের দিন সে পাগল হয়েছে, তাহলে কি 6 ধারার সুবিধা পাবে? পাবে না। 6 ধারার সুবিধা পেতে হলে যখন মামলার কারণ উদ্ভব হয়েছে ওই মুহূর্তেই তাকে এই 3টার যে কোনো একটা থাকতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখেন 5 নাম্বার, তামাদি আইনের কোন ধারায় আইনগত অপরাগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে? 6, 7, 8 আর কত? 9 ধারায়। 6, 7, 8, 9 ধারায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন শুনেন, 6 ধারা নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি কারো? বলেন, খুব দ্রুত বলেন, সময় কম আমাদের। আচ্ছা, এখন আমরা চলে এসেছি 7 ধারা। একাধিক বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা। একাধিক বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা, এটার অর্থ কি শুনেন। একটা মামলা করার হকদার 3 জন। এখন যখন কারণ উদ্ভব হয়েছে ওই মুহূর্তে দেখা গেল 2 জন সুস্থ 1 জন পাগল, বা 2 জন পাগল 1 জন সুস্থ, তাহলে কি তারা মামলা করতে পারবে কিনা? এই হলো কথা। আপনারে ধরেন আপনারা 3 ভাই একটা জমির দখলে আছে। এখন 3 ভাইয়ের পৈতৃক সূত্রে 3 ভাই মালিক। প্রতিবেশী এসে বেদখল করছে, প্রতিবেশী এসে বেদখল করছে, তাহলে এখন কি 2 ভাই 1 ভাই 3 ভাইয়ের মধ্যে 2 ভাই ধরেন পাগল, 1 ভাই সুস্থ আছে, তাই ওই 1 ভাই কি সকলের পক্ষে মামলা করতে পারবে কিনা? এই হলো কথা। 7 ধারায় বলছে এই কথা। এখন উত্তর হলো পারবে আবার পারবে না। পারবে আবার পারবে না। যদি তাদের মামলা করার অধিকার থাকে তাহলে যে কোনো একজন পারবে, আর যদি মামলা করার অধিকার না থাকে যতদিন পর্যন্ত সবাই সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। আমি একটা উদাহরণ দিই। ধরেন 3 জন ব্যক্তি ক, খ, গ, এনারা 3 জন একটা মাল্টিপারপাস ফার্মের মালিক। ওনারা টাকা ঋণ দেয়। আচ্ছা দেখেন, ওনারা ধরেন যে ক, খ, গ এই ফার্মের থেকে আমাদের আনিস সাহেব 1 লক্ষ টাকা ঋণ নিছে, এবং কথা হলো যে 1 বছরের মধ্যে এই টাকা পরিশোধ করবেন। 1 বছরের মধ্যে যদি পরিশোধ না করেন তাহলে ওনারা আনিস সাহেবের বিরুদ্ধে মামলা করতে পারবে। এখন 1 বছরের মধ্যে আনিস সাহেব টাকা পরিশোধ করতে পারে নাই, তাহলে মামলা করার কারণ উদ্ভব হবে না ভাই? যেদিন পরিশোধ করতে পারে নাই সর্বশেষ দিন ছিল, মানে যেদিন কারণ উদ্ভব হলো ওই দিন দেখা গেল ক পাগল হয়ে গেছে আর বাকি 2 জন সুস্থ আছে, বা ক, খ পাগল হয়ে গেছে, গ সুস্থ আছে। তাহলে এই ক্ষেত্রে কি গ কি মামলা করতে পারবে কিনা, নাকি যতদিন পর্যন্ত 2 জন সুস্থ না, সবাই সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত অপেক্ষা করবে? এটা হলো প্রশ্ন। উত্তর হচ্ছে, যদি উনাদের যে কোম্পানি, এই কোম্পানির গঠনতন্ত্রে যদি এরকম থাকে যে কোনো পরিস্থিতিতে সকলের সম্মতিতেই মামলা করতে হবে, তাহলে যতদিন পর্যন্ত ওই 2 জন সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে না। আর যদি কোম্পানির শর্তে থাকে যে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে যে কোনো একজন সিদ্ধান্ত নিতে পারবে, তাহলে উনি ওই 2 জনের সুস্থ হওয়ার দরকার নাই, ওই একাই মামলা করতে পারবে। অর্থাৎ ওর একার ক্ষেত্রেই তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। বোঝা গেল? তাহলে একাধিক বাদীর মধ্যে যদি 1 জন বা 2 জন বৈধ অপরাধ থাকে তাহলে কি হবে? তাহলে মামলা এমন হতে পারে তারা করতেও পারে, অথবা যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটাই হলো কত ধারা? 7 ধারা। আচ্ছা, আমরা একটু 7 ধারাটা পড়ি। দেখেন,
যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করার অধিকারী হয় বা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকার হয়, একাধিক ব্যক্তি, বুঝছেন, তাদের মধ্যে আন্ডারলাইন করেন সকলেই আইনগত অক্ষম হলে তাদের কারোর বিরুদ্ধে তামাদি অতিবাহিত হবে না। সবাই যদি অসুস্থ থাকে, সবাই যদি পাগল থাকে, তাহলে তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে না। কিন্তু যদি এমন হয় যে তাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি আইনগতভাবে অক্ষম কিন্তু বাকিরা আইনগতভাবে সক্ষম বা সুস্থ, সেই ক্ষেত্রে তামাদি মেয়াদ সকলের বিরুদ্ধে অতিবাহিত হবে কিনা তা নিম্নলিখিতভাবে নির্ধারণ করতে হবে। তো কিভাবে দেখেন, 1 নম্বরটা দেখেন যে যে সকল ব্যক্তি আইনগতভাবে অপরগ, তাদের সম্মতি ছাড়া যে ব্যক্তি আইনগতভাবে অপরগ না, সে যদি দায় মুক্তি বা ঋণ পরিশোধ আছে না, পরিশোধ কেটে লেখেন আদায়, আদায়, ঋণ আদায় করতে পারে, ওই সম্মতি ছাড়া আন্ডারলাইন করেন, তাদের সম্মতি ছাড়া, পাইছেন, তাদের সম্মতি ছাড়া যে ব্যক্তি আইনগতভাবে অপরগ না, সে যদি দায় মুক্তি বা ঋণ আদায় করতে পারে, তাহলে সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত হবে। বলতেছে যে যদি যে সুস্থ আছে সে যদি একা আদায় করতে পারে, তাহলে আর ওই সম্মতির দরকার নাই। পরেরটা দেখেন, কিন্তু আইনগতভাবে সক্ষম ব্যক্তি, আইনত অপরগ ব্যক্তিদের গোল দিবেন সম্মতি ছাড়া দায় মুক্তি বা ঋণ পরিশোধের জায়গা কি লিখবেন আদায়। ঋণ আদায় করতে না পারলে তাদের কারোর বিরুদ্ধেই তামাদি মেয়াদ অতিবাহিত হবে না। বুঝেন কিনা? তাহলে আমরা যদি একাধিক ব্যক্তি আইনগতভাবে অপরগ থাকে, সেক্ষেত্রে যে সুস্থ আছে তিনি মামলা করতেও পারে, আবার কি নাও পারে। এটা বুঝবো কিভাবে? প্রশ্নেই উল্লেখ থাকবে যে, প্রশ্নে যদি থাকে যে একজনের অধিকার দেওয়া হয়েছে তাহলে সে আদায় করতে পারবে, আর যদি থাকে যে অধিকার দেওয়া হয় নাই তাহলে সে কি পারবে না। কত ধারা? 7 ধারা। আমরা সেলফ প্র্যাকটিসের এই যে 3 নাম্বার প্রশ্নটা দেখেন, 3 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে 5, আইনগত অপরগতার ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা করা স্থগিত থাকবে যদি আইনগত অক্ষম ব্যক্তি বাদী বা ডিক্রিজারি কি হয় আবেদনকারী হয়। 6 নম্বর প্রশ্নটা ভিবিএ দেখেন, 6 নম্বর, ক মামলার বাদী, খ মামলার বিবাদী ক খ এর বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণে মামলা করতে চাই, চাই লিখছে, হবে কি অন্তস্থ চাই, চুক্তি ভঙ্গের তারিখ হতে বিবাদী খ উন্মাদ হয়ে যায়, মানে যেদিন চুক্তি ভঙ্গ করছে সেই দিন বিবাদী উন্মাদ হয়ে গেছে। এই ক্ষেত্রে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? এই জায়গায় বিবাদী উন্মাদ হোক না কি হোক কোনো কিছু যায় আসে না, এই ক কে তামাদিতে নির্ধারিত সময়ের মধ্যে মামলা করতে হবে এবং মামলার তামাদি মেয়াদ গণনা কি থাকবে না, স্থগিত থাকবে না। বুঝছেন? 10 নাম্বারটা দেখেন, 10, ক নাবালক থাকাকালে একটি নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার লাভ করে। নাবালক থাকাকালে ক এর মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? সাবালক হওয়ার পর থেকে, আর ক এর নাবালকত্ব অবসান হওয়ার পর থেকে। 11 দেখেন, 11, ক নাবালক থাকাকালে একটি মামলার অধিকার লাভ করে, এই অধিকার অর্জনের পর নাবালক থাকাকালেই, মানে যখন সে নাবালক এই সময় সে উন্মাদ হয়ে যায়। খ এর মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? তার নাবালকত্ব এবং উন্মাদনা উভয়ের কি অবসানের পর থেকে। বুঝেন কিনা? বুঝেন? 12 নম্বরটা দেখেন, ওই যে আমি যা বলছিলাম, গণেশ নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার অর্জন করে, সাবালক হওয়ার পূর্বে গণেশ মারা যায়, তার নাবালক সন্তান ঘনশ্যাম তার উত্তরাধিকারী হয়। মানে গণেশ তো নাবালক অবস্থায় মারা গেছে, আবার তার যে ছেলে সেও নাবালক। এই ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা করা হবে কখন? ঘনশ্যামের সাবালকত্ব হওয়ার তারিখ থেকে। এখন কেউ আর বলেন না নাবালক থাকা অবস্থায় বাচ্চা হয় কিভাবে, কয়দিন পর আমার ভাতিজা লেলিন দেখাই দেবে না। আচ্ছা দেখেন 13, 14 ইম্পর্টেন্ট, বিশেষ করে 13 নম্বরটা দেখি। দেখেন, এই খুলে নাই, দেখেন আমি তো ফোন দিছি, বসেন, খুলছে তো মনে হইলো। ও আচ্ছা দেখেন, খ গ ও ঘ একটি ফার্মের অংশীদার, অংশীদার মানে হলো 3 জন এই ফার্মের মালিক। ক উক্ত ফার্মের নিকট ঋণগ্রস্ত হয়, ঋণগ্রস্ত মানে ক ওই 3 জনের কাছ থেকে কি নিছে? ঋণ নিছে। খ উন্মাদ এবং গ নাবালক। খ এবং গ এর সম্মতি ব্যতীতই ঘ দেনাদার ককে ঋণ মুক্ত করতে পারে। সম্মতি ব্যতীতই বলছে, দেখছেন, মানে ওই দুজনের সম্মতি দরকার নাই, ঘ এমনি ঋণ মুক্ত করতে পারে। মানে কি? মানে ওর কাছ থেকে ঋণ আদায় করতে পারে। এক্ষেত্রে খ গ ও ঘ সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত হতে থাকবে। কেন থাকবে বলেন? কারণ ওই যে সম্মতি দেওয়া আছে। এই সেম প্রশ্নটার উত্তর যদি এরকম হতো যে খ এবং গ এর সম্মতি ব্যতীত ঘ দেনাদারকে ঋণ মুক্ত করতে পারে না, পারে না, তাইলে উত্তর হতো গ, খ এবং গ এর বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত হবে না। বুঝছেন? কে
খুলে দিয়েছে যান। বৈধ অপারগতা কেটে গেছে যান। আচ্ছা 14 নম্বর প্রশ্নটা দেখেন, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি দুইটি আইনগত অক্ষমতায় ভুগছে সেক্ষেত্রে কোনো প্রকার বিরতি ছাড়া একটি আইনগত অক্ষমতা শেষ হতে না হতে অন্য একটি অক্ষমতা শুরু হয়, সেক্ষেত্রে মামলা বা আবেদন দায়ের করা তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? উভয় অক্ষমতা অবসান হওয়ার পর থেকে। 6-7 ধারা বুঝতে পারছেন? 6-7 ধারা যদি বুঝতে পারেন আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আমাদের এখন থেকে আগামীকাল তো পরীক্ষা, আপনাদের সাক্ষ্য আইন, এই সাক্ষ্য আইনটা আগামীকাল ভালোভাবে পড়েন। আগামীকাল তো ক্লাস নাই, শুধু পরীক্ষাই। আর এরপর থেকে প্রতিদিন ক্লাস। রোববারে যে ক্লাস ছিল না, এখন থেকে রোববারেও ক্লাস আছে। ঠিক আছে? তাহলে আপাতত আপনার দায়িত্ব হচ্ছে অন্য সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আগামীকাল যে সাক্ষ্য আইনের পরীক্ষা, যে কিছু পড়েন নাই তার দায়িত্ব থাকবে যে আমার জীবনের শেষ একদিন আমি এর মধ্যে সাক্ষ্য আইন যতটুকু পারি, দরকার হলে রিডিং পড়বো, দরকার হলে কি রিডিং পড়বো, তাও সব শেষ করে এই জায়গা আসবো। এতটুকুই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।